হ্যালো, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে চলে আসলাম হুম, আরেকটি পডকাস্ট নিয়ে। আজকে আমাদের পডকাস্টের মূল বিষয়বস্তু হচ্ছে টাইমিং অফ অ্যাপ্লিকেশন। কখন থেকে আমরা অ্যাপ্লিকেশনটি শুরু করব, কিভাবে আমরা আমাদের ডকুমেন্টসগুলোকে গুছাবো, এবং প্রফেসরকে কিভাবে রিচ আউট করব, আমাদের এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে আমরা কিভাবে সমন্বয় করব, এবং মোটামুটিভাবে অ্যাপ্লিকেশনের সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করব। সবকিছুর জন্য আজকে আমার সঙ্গে আছেন সৈয়দা কাশফিয়া ফাতেমা। তো সে আমার ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে। আমি কাশফিয়ার থেকে ওর ব্যাপারে জানতে চাই। কাশফিয়া। জি। আসসালামু আলাইকুম, আমি কাশফিয়া। তো আমি হচ্ছে ইলিনয় স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি এবং ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। আমার সেশন হচ্ছে অনার্স সেশন 18-19 এবং মাস্টার্স হচ্ছে 22-23। ধন্যবাদ কাশফিয়া। তো তোমার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, যেহেতু তুমি খুব রিসেন্টলি মাস্টার্স শেষ করেছো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে, এবং মাস্টার্স এর সময়টা আমরা জানি যে খুব প্রেসার যায়, আমাদের হচ্ছে থিসিস সাবমিশন থাকে, আমাদের কোর্স ওয়ার্কস থাকে, সো ইটস ভেরি টাফ টাইম। সো এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করা, অ্যাপ্লিকেশনের টাইমলাইনটাও খুবই টাইট, দেখা যাচ্ছে আমাদের পরীক্ষা থাকে, আমাদের হাতে যথেষ্ট সময় থাকে না। তো তুমি কি মনে করো যে মাস্টার্সে থাকাকালীন অবস্থায়, তুমি যেহেতু অ্যাপ্লিকেশন করে এসেছো, তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো যে এটা হচ্ছে রিয়েল সিনারিও, এবং কিভাবে আমরা জিনিসটাকে ভালো মতো কন্ট্রোল করতে পারি। হুম। তো আমার মনে হয় মানে অ্যাপ্লিকেশনের আগে তো হচ্ছে মানে বেসিক জিনিসগুলো গোছানো বেশি ইম্পর্টেন্ট। যেমন আইএলটিএস বা টোয়েফল যদি দেওয়া লাগে সেটার প্রিপারেশন নেওয়া। এবং আমি যেমন জুন মাসে দিয়েছি সেটা যদিও আর্লি, বাট হচ্ছে জুলাই আগস্টে দিলেও হচ্ছে মানে গুড। বাট লিস্ট হচ্ছে একদম মানে সেপ্টেম্বর অক্টোবরের একদম লাস্ট টাইমে দেওয়ার থেকে হচ্ছে আগে দেওয়া বেটার আর কি। কারণ যদি স্কোর ভালো না আসে সেক্ষেত্রে হচ্ছে যদি আরেকবার দিতে হয় বা সামথিং। তো সেটা হচ্ছে একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে এসওপি গুছানো বা হচ্ছে লরের জন্য প্রফেসরদের সাথে কথা বলা, সেগুলাও হচ্ছে মানে আগে থেকে আস্তে আস্তে প্ল্যান করা উচিত যে কাকে কাকে আমি হচ্ছে অ্যাপ্রোচ করতে পারি বা সামথিং। তারপর হচ্ছে ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে সেটাও হচ্ছে আমি বলবো আগে থেকে স্টাডি করা বেটার। এবং যদি প্রফেসর রিচ করতে হয় তো আম, মানে মোস্ট প্রবাবলি হচ্ছে আগস্ট থেকে শুরু করা বেটার, কারণ হচ্ছে ইমেল যেমন আমি অনেকগুলো ইমেল করেছি পার্সোনালি কিন্তু রিপ্লাই মানে কম হয়। তো লিস্ট হচ্ছে আগস্ট থেকে শুরু করা বেটার যদি ইমেল করতে চাই। এবং মানে হতাশ হওয়া যাবে না আর কি। ধরেন যদি মানে ইমেল রিপ্লাই না আসে বা নেগেটিভ রিপ্লাই আসে, হতে পারে মানে সিট নাই কারোর বা হচ্ছে বলবে যে সেন্ট্রালি অ্যাপ্লাই করো এই সেই। তো পজিটিভ রিপ্লাই না আসলে হচ্ছে চালায় যাওয়া আর কি। আর বেশিরভাগ তো হচ্ছে বায়োলজি বা বায়োকেমিস্ট্রিতে হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, তো সেগুলো হচ্ছে সমস্যা নাই। বাট মাস্টার্সে দেখবেন অনেক জায়গায় যদি অ্যাপ্লিকেশন পোর্টালে আপনি মানে খুঁজতে যান তো সেক্ষেত্রে হচ্ছে অনেক জায়গায় লেখা থাকে যে ফ্যাকাল্টি হচ্ছে আগে রিচ করতে হবে বা আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে। এটা হচ্ছে মানে অ্যাপ্লিকেশনের আগেই করতে হয় আর কি, ওটা বলা থাকে বিভিন্ন ইউনিভার্সিটির পোর্টালে। তো সেটা যদি হচ্ছে করতে চান সেক্ষেত্রে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর আই থিঙ্ক মোস্ট প্রবাবল টাইম ফর হচ্ছে ইমেইলিং। আর ইউনিভার্সিটি শর্টলিস্ট করা সেটা হচ্ছে আমি বলবো যে তখন থেকে আস্তে আস্তে শুরু করা দরকার। কারণ বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে লাস্টে ডেডলাইন হচ্ছে বেশিরভাগ থাকে ডিসেম্বর 1। তো আমাদের হচ্ছে এসওপি নেওয়া তারপর হচ্ছে লর নেওয়া এগুলা সবকিছু করতে আর কি মোটামুটি টাইম লাগে কাইন্ড অফ। এসওপি রিভিউ করা একটা ব্যাপার, মানে হচ্ছে আমি একরকম লিখলাম, তারপর হচ্ছে বিভিন্ন সিনিয়র ভাই আপুদের থেকে বা হচ্ছে বিভিন্ন যারা এক্সপার্ট বা হচ্ছে যারা ভালো জানে, মানে যত বেশি হচ্ছে ওপিনিয়ন নেওয়া যায় আই থিঙ্ক হচ্ছে ভালো। কারণ মানে যত বেশি মডিফিকেশন করা যাবে একটা ডকুমেন্ট সেটা হচ্ছে তত মানে মোর পারফেকশনের দিকে যায় আর কি। বা নিজেও হচ্ছে এক সময় ধরেন লিখলাম আগস্ট মাসে, পরে হচ্ছে 10 দিন পর আমি আবার নিজেরটাই পড়লাম, তখন মনে হয় যে আরে অনেক কিছু তো হচ্ছে বেটার করা যাবে। তো সেই জন্য হচ্ছে মানে অনেক টাইম নিয়ে এগুলো করতে হয় কাইন্ডা। তারপর হচ্ছে লরের যেটা ব্যাপার, রেকমেন্ডেশন লেটারের জন্য হচ্ছে আমাদের প্রফেসরদের যদি আগে থেকে বলে না রাখি বা অ্যাটলিস্ট ডেডলাইনের ধরেন 1 সপ্তাহ আগে বা 10 দিন আগেও হচ্ছে যদি মানে অ্যাপ্লিকেশন শেষ করা যায় সেক্ষেত্রে তারা হচ্ছে এনাফ টাইম পায় মানে সেগুলো হচ্ছে সাবমিট করার জন্য। কিন্তু যদি একদম 2-3 দিন আগে তাদেরকে মানে সাবমিট করে বলা হয় বা একদিন আগে, আমার তো একদিন পরে ডেডলাইন, তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা খুবই ডিস্টার্ব হয় যে আমাদের কি কোনো কাজ নেই বা এরকম আর কি। তো সেইগুলো সবকিছু মাথায় রেখে আই থিঙ্ক মানে সবকিছু
ভালো টাইম হচ্ছে অক্টোবর বা open হয়ে যায়। আর নভেম্বরের মধ্যে হচ্ছে মোটামুটি সবই শেষ করে রাখা টার্গেট, নভেম্বরের লাস্ট উইকের আগে বা সামথিং। কারণ মানে ডিসেম্বর এই একে ডেডলাইন থাকলে সেগুলো খুবই হচ্ছে টাইট হয়ে যায়। হ্যাঁ। মানে এখন যে টাইমটা আছে তারপর নভেম্বর কিছু যদিও 25। ডেডলাইন থাকে ডিসেম্বর 15 বা জানুয়ারি 1, সেগুলো হচ্ছে আর একটু দেরিতে করা যেতে পারে, বাট যেগুলো ডিসেম্বর 1 ডেডলাইন সেগুলোর জন্য আর কি আগে হচ্ছে চিন্তা করা, সেটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমার যে এক্সপিরিয়েন্স সেটা একটু বলি। হ্যাঁ, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির ক্ষেত্রে ডেডলাইন হচ্ছে December 1। খুব কম ইউনিভার্সিটি আছে যাদের ক্ষেত্রে ডেডলাইন হচ্ছে December 15। কিন্তু তাদের ওয়েবসাইটে যদি যাওয়া হয়, পোর্টাল ভিজিট করা হয়, তারাও বলে যে আমাদের প্রায়োরিটি ডেডলাইন হচ্ছে December 1। সো প্রায়োরিটি ডেডলাইনের আগে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করবে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। সো অবশ্যই উচিত যদি এই সুযোগ থাকে ওই সুযোগের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলা December 1-এর আগে। সো অফকোর্স থ্যাংক ইউ। তুমি কিছু কথা বলেছো যে সব ডকুমেন্টস রেডি করা উচিত, এলআর এর জন্য টিচারদেরকে আগে থেকে বলে রাখা উচিত। তারপরে হচ্ছে যে টাইমটা অনেক বেশি স্ট্রেসফুল। ইমেল করতে হবে, প্রফেসররা হয়তো ইমেলের ওইভাবে রিপ্লাই দিচ্ছেন না, কারণ প্রতিদিন তারা হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইমেল দে আর গেটিং। সো লেগে থাকতে হবে। তো নেক্সট কোয়েশ্চন যেটা হচ্ছে, তুমি কখন চিন্তা করলে যে তুমি হায়ার স্টাডিজে আসতে চাও? তুমি অনার্স করেছো, তুমি মাস্টার্স করেছো, কখন চিন্তা করলে যে আই এম গোনা গেট গো ফর হায়ার স্টাডিজ? মেন্টালি নিজেকে অনার্সের সময় থেকে মানে প্রথম ফার্স্ট সেকেন্ড ইয়ারে তো হচ্ছে মোটামুটি সবকিছু বুঝতেই টাইম লেগে যায়, তো ওই টাইমে হচ্ছে ওরকম চিন্তা ছিল না। বাট আস্তে আস্তে যত হচ্ছে শেষের দিকে আসা, তখন হচ্ছে একটু মানে মোটিভেটেড হওয়া যে হায়ার স্টাডি করবো বা something। কিন্তু হচ্ছে যখন মাস্টার্স এ রিসার্চে ঢুকলাম, তখন হচ্ছে মানে মেইনলি রিসার্চের দুনিয়ায় হচ্ছে ঢুকা আর কি, মানে এত হচ্ছে এত বেশি অপশন সায়েন্সে, এবং হচ্ছে রিসার্চের মানে যত ইন্টারেস্টিং থিং যে হচ্ছে একটা কিছু করা যায়, বা সায়েন্টিফিক পেপার পড়া বিভিন্ন, যে কত কিছু হচ্ছে। মানে আমাদের তো সেরকম বলতে বাংলাদেশে রিসার্চ অপরচুনিটি বা হচ্ছে ফান্ডিং ইস্যু সবকিছুই থাকে, তো সেই জন্য হচ্ছে অত বেশি হায়ার রিসার্চ বা অত টাইম নিয়ে হচ্ছে করা যায় না সেভাবে। মাস্টার্স এর রিসার্চ তো টাইম থাকেই না বলতে গেলে, খুব কম, 1 ইয়ার বা এরকম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আরো বেশি মানে সায়েন্টিফিক কমিউনিটিতে কন্ট্রিবিউট করা বা হচ্ছে রিসার্চের লাইনে আরো ভালো করতে চাওয়া বা হচ্ছে কোন একটা টপিক নিয়ে ইন্টারেস্টিং থাকা, তো আমার মনে হয় মাস্টার্স এর সময় থেকেই হচ্ছে বেশি মানে সেটা হচ্ছে ইন্সপায়ারিং যে হায়ার স্টাডি করতে চাওয়া বা সামথিং। আমার ক্ষেত্রে হচ্ছে সেটাই কাজ করেছে আর কি মাস্টার্স এর শুরু থেকে বলতে গেলে, বা হচ্ছে ওইটা মানে হচ্ছে এটা তো একদিনের ডিসিশন নেওয়া না, মানে ফ্যামিলি থাকে, অনেক কিছু থাকে, মানে অনেক সবকিছু চিন্তা করে ডিসিশন নেওয়া কাইন্ড, যে সবকিছু ছেড়ে আসতে হবে, এটা তো একটা ডিফারেন্ট লাইফ। বাট হ্যাঁ। যেহেতু বেটার লাইফের জন্য বা বেটার রিসার্চ অপরচুনিটি এবং সবকিছু, তো মানে ডিসিশন আলটিমেটলি নেওয়া আর কি, যে হায়ার স্টাডি করব এবং মানে আরো হচ্ছে অ্যাডভান্স হতে চাই ক্যারিয়ারে বা রিসার্চের লাইনে, এরকম আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। তো মাস্টার্সে তো খুব লিমিটেড টাইম থাকে অ্যাকচুয়ালি, আমাদের সময় 8 মাস 9 মাসের মধ্যে সবকিছু করতে হয়, নিজের রিসার্চের প্রেশার আছে, কোর্স ওয়ার্কও থাকে। হুম। এই সময়ের মধ্যে সবকিছু ম্যানেজ করা, অ্যাপ্লিকেশন করা, আইএলটিএস টোফেল স্ট্যান্ডার্ডাইজ এক্সামগুলো ক্লিয়ার করা, নিজের সব ডকুমেন্টস রেডি করা, এসওপি, দেন হচ্ছে আমাদের ট্রান্সক্রিপ্ট গুলো তোলা, সার্টিফিকেট গুলো হুম। ম্যানেজ করা, সবকিছু তো খুবই আসলে টাইম কনজিউমিং ব্যাপার অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, এই হ্যাঁ। জিনিসটা কিভাবে কোঅর্ডিনেট করা যায় এই আহ টাইমিং এর মধ্যে? সার্টিফিকেট এগুলো তুলতে তো যথেষ্ট টাইম লাগে, সেটা ঠিক। মানে অনার্স এর পরে যখনই হচ্ছে মার্কশিট বা সার্টিফিকেট দেওয়া শুরু হয়, সেগুলো তুলে নেওয়া বেটার আর কি। মানে অনেকে ডিলে করে যে একবারে তুলবো বা পরে তুলবো, বাট আই থিঙ্ক যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো হচ্ছে ম্যানেজ করা বেটার। অ্যাটলিস্ট মাস্টার্স এরটা ধরেন যদি মাস্টার্স এর রেজাল্টের আগে অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে তো অনার্স এরটা দিয়েই করা লাগবে আর কি। জি। তো ওইগুলো হচ্ছে মানে যখনই হচ্ছে অ্যাভেলেবল হয় তখনই মানে তুলে নেওয়া বেটার আই থিঙ্ক, আমার অপিনিয়ন। আমিও তাই করেছিলাম। আর হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশনটা, এটা তো আসলে এক একজনের এক এক রকম টাইম লাগে, বাট মানে ওইটাও হচ্ছে আস্তে আস্তে ইংলিশের প্রতি হচ্ছে ইংলিশ বই পড়া বা আস্তে আস্তে হচ্ছে আইএলটিএস এর দিকে প্র্যাকটিস করা, টেস্ট গুলা, মানে টাইম অবশ্যই অনেক প্রেশার থাকে। আমারও হচ্ছে থিসিসের ডেডলাইন ছিল, তারপর হচ্ছে ফাইনাল পরীক্ষা চলতেছিল, যখন অ্যাপ্লিকেশনের ম্যাটেরিয়াল গুছাই, এসওপি এগুলা লিখি। তো এই জন্য আমার মনে হয় যে হাতে যথেষ্ট টাইম নিয়ে হচ্ছে শুরু করা উচিত, কারণ লাস্ট সময় যাতে খুব বেশি প্রেশার না হয়ে যায়। কারণ একদিকে কোর্স ওয়ার্ক ঠিক রাখা, ফাইনাল এক্সাম দেয়া, তারপর হচ্ছে থিসিসের প্রেশার থাকে,
আবার আরেকদিকে হচ্ছে অ্যাপ্লিকেশনের ম্যাটেরিয়াল গুছানো। তো লাস্ট সময় হচ্ছে মানে 10-15 দিন হাতে রেখে শুরু করলে সেটা খুবই আর কি টাফ হয়ে যায়, সম্ভব না কাইন্ডা। কারণ হচ্ছে এগুলো মডিফিকেশন করতে যথেষ্ট টাইম লাগে, টিচারদেরকে লরে ড্রাফট দিতে হয় রিকমেন্ডেশন লেটারের, তারপর হচ্ছে মানে সবাইকে ইমেল করা, জানানো যে হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট করা। তারপর ইভেন অ্যাপ্লিকেশন পোর্টালেও খালি হচ্ছে ডকুমেন্ট যে সাবমিট করলেই হয় সেটা না, অনেক জায়গায় হচ্ছে অনেক রকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস চায়। মানে এই রেজিউমে সেই, তারপর হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট, আরো অনেক জায়গায় অনেক কিছু চাই। তো তারপর হচ্ছে অনেক ফর্ম ফিল আপ করতে হয়, এগুলো যথেষ্ট টাইম লাগে আর কি। মানে ঢুকলাম পোর্টালে আর দিয়ে দিলাম এরকম না। তো আই থিঙ্ক হচ্ছে একটু টাইম নিয়ে প্ল্যান করা উচিত, যাতে ওই প্রেশারটা একটু মানে ব্যালেন্স করা যায়, মাস্টার্স এর টাইম আর হচ্ছে অ্যাপ্লিকেশনের টাইমটা। এটাই আর কি বলবো, প্রেশার তো হবেই সেটা, মানে আচ্ছা, আমার সেম ফেস করা লাগছে আর কি। বুঝেছি। এখন ফ্রম ইউর এক্সপিরিয়েন্স, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তোমার কি মনে হয় যে যারা ইন ফিউচারে অ্যাপ্লিকেশন করবে বা অ্যাপ্লিকেশন করার কথা ভাবছে, তাদের থার্ড ইয়ারের শেষে বা ফোর্থ ইয়ারের শুরুতে, আমাদের তো অনেক ফ্রি টাইম অ্যাকচুয়ালি থাকে, আমাদের হ্যাঁ জিনিসগুলো সেটা তো একটু থাকে জানাশোনা বাট জানাশোনা বা হচ্ছে জিনিসগুলো প্রিপারেশন শুরু করা উচিত, করলে ভালো হয়। যদি হচ্ছে কারোর মানে আগে থেকে গোল সেট থাকে যে সেই হায়ার স্টাডি করতে চায়, মানে আমি যেমন অনেক দেরি করে ডিসাইড করছি আই থিঙ্ক, মানে হচ্ছে একটু কনফিউশনে ছিলাম করব কি করব না এরকম, বাট পরে হচ্ছে ডিসাইড করছি যে হ্যাঁ করতে চাই। কিন্তু যদি হচ্ছে কারোর গোল আগে থেকেই সেট থাকে যে হ্যাঁ যেতে চায়, সেই টার্গেট থাকে, তো আই থিঙ্ক হচ্ছে ইউনিভার্সিটি গুলা দেখা এবং কেমন হচ্ছে কাজগুলা হচ্ছে বা প্রফেসরদের রিসার্চ, সেগুলো হচ্ছে একটু ফাইন্ড আউট করা বা ইউনিভার্সিটি লিস্ট দেখা, এগুলা হচ্ছে আগে থেকে করতে পারলে অবশ্যই ভালো। কারণ মাস্টার্স এর টাইমটা খুবই হচ্ছে মানে প্রেসার টাইম আর কি, কোর্স ওয়ার্কও অনেক কম টাইমের মধ্যে শেষ করতে হয়, প্লাস হচ্ছে ফাইনাল থিসিস রিসার্চ সব একসাথে চলতে থাকে। তো অবশ্যই ফোর্থ ইয়ারের শেষেও অনেক টাইম থাকে ফাইনালের পর, তারপর হচ্ছে থার্ড ইয়ারের ওই টাইম গুলা ওগুলা কাজে লাগাতে পারলে তো অবশ্যই ভালো আর কি। আমার সময় প্রেশার পড়ছে, কিন্তু হচ্ছে সেটা আমি অবশ্যই মোটিভেট করবো যে কারো যদি আগে থেকে গোল সেট থাকে যে সে যেতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আগে থেকে অ্যাটলিস্ট ইউনিভার্সিটি লিস্ট গুলো একটু সর্ট করা, যে কেমন ইউনিভার্সিটি যেতে পারি আমি, বা হচ্ছে কেমন রিসার্চের দিকে আমার ইন্টারেস্ট আছে, সেগুলো হচ্ছে ফাইন্ড আউট করা ভালো আর কি ওই টাইম গুলা কাজে লাগিয়ে। আচ্ছা, বা থ্যাংক যদি আমরা opportunity থাকে মানে ইন্টার্ন ইউ। হিসেবে কারো লাগবে, আই থিঙ্ক সেগুলো হচ্ছে অনেক হেল্পফুল আর কি। হ্যালো। হ্যাঁ, মাঝখানে হচ্ছে ফ্রিজ হয়ে গিয়েছিল, তুমি কি আরেকবার একটু রিপিট করবে, ইন্টার্নশিপের কথা হ্যালো। বলছিলে? ও জি জি, আমি বলবো যে যদি আন্ডার গ্রাজুয়েট লেভেলেও থাকে কোনো ল্যাবে বা হচ্ছে কোনো অর্গানাইজেশনে রিসার্চ নিয়ে জানা, তো সেগুলো হচ্ছে মানে খুবই ভালো আর কি। মানে অ্যাটলিস্ট রিসার্চে হাতে খড়ি হওয়া যে কিভাবে শুরু করতে হয় বা হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কিভাবে ইউজ করতে হয়, তো ওই অপরচুনিটি আমি কাজে লাগাতে বলবো। মানে হচ্ছে ফ্রি টাইমে যদি সেগুলোকে কাজে লাগানো যায়, আচ্ছা, তারপর বুঝতে আস্তে পেরেছি। আস্তে পেপার পড়ার দিকে হচ্ছে মানে একটু ইন্টারেস্ট গ্রো করা, বা সিনিয়রদের ল্যাবে কি কি রিসার্চ হচ্ছে তাদের সাথে কথা বলা, মানে অ্যাটলিস্ট একটু হচ্ছে জানা বা সবকিছু আর কি স্টাডি করা আগে থেকে করলে সেগুলো হচ্ছে বেটার। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি সিলেকশন। আমরা যখন অ্যাপ্লিকেশন করি, আমরা তো আর একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি না, আমরা রেঞ্জ অফ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করি, আমাদের সিজিপিএ, আমাদের পটেনশিয়াল, সবকিছু দেখে প্রোগ্রাম পছন্দ হয়েছে নাকি, প্রফেসর পছন্দ হয়েছে নাকি, রিসার্চ পছন্দ হয়েছে নাকি, তারপর অনেক কিছু দেখি। তো আমি জিজ্ঞেস করতে চাইবো যে ইউনিভার্সিটি সিলেকশনটা কিভাবে করেছো, এবং তোমার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয় ইউনিভার্সিটি সিলেকশনটা কিভাবে করা উচিত, এবং everything that is related to university selection, which can be considered and which cannot be. সো ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে নিজের প্রোফাইলটা ভালোভাবে জানা খুবই ইম্পর্টেন্ট। মানে আমার স্ট্যান্ড হচ্ছে কোথায়, আমি হচ্ছে মানে কেমন ইউনিভার্সিটিতে যাওয়ার পটেনশিয়াল বেশি সেগুলা, মানে হচ্ছে সিজিপিএ, তারপর হচ্ছে সায়েন্টিফিক পাবলিকেশন যদি থাকে, বা হচ্ছে কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে, সেগুলো সবকিছু হচ্ছে কাজে লাগে। বা এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলো কাইন্ড একটু কাজে লাগে, বা স্কলারশিপ বা ইন্টার্নশিপ, সবকিছু হচ্ছে মানে মোটামুটি যাচাই করে নিজের প্রোফাইলটা আর কি ধরা, যে র্যাঙ্কিং এর দিকে আমি বলবো যে অত বেশি ফোকাস না করতে, বাট লিস্ট হচ্ছে মানে ইউনিভার্সিটি শর্ট লিস্টের ক্ষেত্রে র্যাঙ্কিংটা দেখতে হয়। কারণ মানে খুব বেশি হাই র্যাঙ্কিং এ যদি আমরা 10-12টা অ্যাপ্লিকেশন করে বসে থাকি যে হবে, সেটা তো আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েট না। তো মানে হাই র্যাঙ্কিং এ করা অবশ্যই মানে করতে পারে, বাট হচ্ছে
দুই তিনটা এরকম করে মানে মিড র্যাঙ্কিং এ ফোকাস দেওয়া বেশি ইম্পর্টেন্ট, বাট প্রোফাইলের উপর ডিপেন্ড করে সেটা চেঞ্জ হবে আর কি। কেউ যদি হচ্ছে মানে, বাট সেফ থাকার জন্য অবশ্যই একটু লো র্যাঙ্কিং এর দিকে কয়েকটা করা উচিত। আবার অনেক সময় এরকম হয় যে লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে রিজেকশন আসছে কিন্তু হচ্ছে মিড র্যাঙ্কিং থেকে হয়ে গেছে। তো আরেকটা বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানে আমি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছি মানে হচ্ছে আমি এসওপি তে আমার যে রিসার্চ ইন্টারেস্ট গুলা হচ্ছে লিখতেছি, তো ওই ইউনিভার্সিটিতে ওই বিষয়ে কোনো রিসার্চ হচ্ছে কিনা। মানে আমি যদি লিখি আমি ক্যান্সার নিয়ে রিসার্চ করতে চাই, কিন্তু ওই ইউনিভার্সিটিতে সবাই হচ্ছে প্ল্যান্ট নিয়ে কাজ করে বা মাইক্রোব নিয়ে কাজ করে, মানে ওখানে হচ্ছে সেই রকম কিছু নাই। তো ওই ইউনিভার্সিটিতে হচ্ছে কোনো প্রফেসর আমাকে কেন নিতে চাইবে, কারণ রিসার্চ ইন্টারেস্ট তো খুবই ডিফারেন্ট। তো সেইগুলো হচ্ছে আগে থেকে স্টাডি করা উচিত। ইউনিভার্সিটি খালি হচ্ছে র্যাঙ্ক দেখে বা নাম দেখে মানে অ্যাপ্লাই করার আগে, যে ওইখানে হচ্ছে আমি যে রিসার্চ নিয়ে হচ্ছে লিখতেছি যেগুলো আমার ইন্টারেস্ট, তো সেই সবের সাথে হচ্ছে ম্যাচ করে এরকম প্রফেসর বা এরকম রিসার্চ কি কি হচ্ছে। তো সেগুলো হচ্ছে মানে মাথায় রাখা উচিত যখন হচ্ছে আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করি। এবং ওই তো মানে সেফ থাকার জন্য কিছু হচ্ছে লো র্যাঙ্ক, কিছু মিড র্যাঙ্ক এবং হাই র্যাঙ্কে করতে চাইলে কয়েকটা এরকম মানে মোটামুটি হচ্ছে একটা ব্যালেন্স করে আর কি ইউনিভার্সিটি শর্টলিস্ট করা উচিত আই থিঙ্ক। আমিও হচ্ছে সেটাই টার্গেট করেছিলাম আর কি। আহ এবং হচ্ছে সেটাই আর কি। আচ্ছা, তোমার ক্ষেত্রে তুমি কিভাবে সার্চিংটা করেছিলে যে আমার ইউনিভার্সিটির প্রোগ্রামটা আহ হয়েছে, আমি হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলাম, বাট ইউনিভার্সিটিগুলো উম, কিভাবে আসলো, শর্ট লিস্টটা কিভাবে আসলো যে আমি এই আহ, প্রোগ্রামগুলোতে হ্যাঁ, অ্যাপ্লাই এটা করতে হচ্ছে চাই? আমি ফোকাস করেছিলাম যে ইউএস নিউজের একটা বায়োলজিক্যাল সায়েন্সের র্যাঙ্কিং আছে ইউনিভার্সিটি। তো ওইখানে হচ্ছে সাবজেক্ট দিলে বায়োলজিক্যাল সায়েন্স সার্চ করলে তাহলে হচ্ছে ওইখানে ইউনিভার্সিটি একটা র্যাঙ্কিং আসে। তো আমি হচ্ছে ইউএস নিউজের ওই র্যাঙ্কিংটাই ফলো করেছি ইউনিভার্সিটি শর্টলিস্ট করার জন্য। মানে হচ্ছে আমি ওই র্যাঙ্ক ধরে ধরে হচ্ছে প্রথম দিকে কিছু ইউনিভার্সিটি বা হচ্ছে মিড র্যাঙ্ক এরকম দেখে দেখে তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির পোর্টালে যে তারা হচ্ছে কোন কোন সাবজেক্টে বায়োলজি বা বায়োকেমিস্ট্রি বা এরকম হচ্ছে রিলেটেড যেগুলো সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন করা যায়, তাদের হচ্ছে কি কি মানে অ্যাপ্লিকেশনের জন্য কি কি দরকার, মানে কেমন প্রোফাইল তারা চাচ্ছে এবং রিসার্চ হচ্ছে কেমন ম্যাচ করতেছে সেগুলো হচ্ছে স্টাডি করা। এগুলো সবকিছুই হচ্ছে টাইম লাগে, কিন্তু মানে ইউনিভার্সিটি ভালোভাবে স্টাডি না করে যদি হচ্ছে অ্যাপ্লাই করি এবং সেক্ষেত্রে রিজেকশনের চান্স খুবই মানে বেড়ে যায় আর কি। কারণ সেখানে হচ্ছে ওইরকম রিসার্চ না হতে পারে বা অনেক কিছু ইস্যু থাকতে পারে। হতে পারে তারা মানে পোর্টাল লিখেই রাখছে যে তাদের ওরকম হচ্ছে প্রোফাইল দরকার বা পাবলিকেশন থাকতে হবে এরকম, কিন্তু আমার পাবলিকেশন নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওইগুলা সার্চ করে তারপর দেখা আর কি বেটার। আচ্ছা, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম, হ্যাঁ, নিজেকে প্রপারলি এস্টিমেট করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি জানি না আমি নিজেকে প্রপারলি এস্টিমেট করতে পেরেছি নাকি, বাট আমি ট্রাই করেছিলাম যে হ্যাঁ আমি কিছু হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি রাখবো, কিছু মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি রাখবো এবং কিছু লো র্যাঙ্ক ইউনিভার্সিটি রাখবো, কিছু সেফ স্কুল রাখবো যে স্কুলগুলোতে আই এম প্রিটি শিওর যে খুবই হাই চান্স যে আমার হতে পারে। ওইরকম কিছু সেফ স্কুল রেখেছিলাম, কিছু মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি রেখেছিলাম যেগুলোতে আমি মনে করেছিলাম যে হ্যাঁ যদি ব্যাটে বলে মিলে যায় হয়ে যেতে পারে। কিছু হাই র্যাঙ্ক রেখেছিলাম যে আমি জানি না আমার আসলে হবে নাকি হবে না, বাট লেটস সি, লেটস গেট এ ট্রাই, লেটস গিভ এ ট্রাই। হ্যাঁ, রিস্কি। তো কথা হচ্ছে আমি ইউনিভার্সিটি সিলেকশন করেছিলাম, হ্যাঁ, দ্য ওয়ে ইউ ডেসক্রাইবড, লাইক ইউএস নিউজ। হ্যাঁ, ইউএস নিউজে হচ্ছে বায়োলজি কিংবা লাইফ সায়েন্সের হচ্ছে অনেকগুলো স্কুল থাকে, ওগুলো দেখেছিলাম, ওখান থেকে ইউনিভার্সিটির শর্টলিস্ট করেছিলাম। আবার আমার শর্টলিস্টিং এ আবার আরেকটা ফ্যাক্টর ছিল হচ্ছে স্টেটও একটা ফ্যাক্টর ছিল, যে আমি হ্যাঁ, সেটা যদি কারোর টার্গেট থাকে ওটাও এটা দেখা উচিত। মানে ডেফিনেটলি স্টেট, আই আই মিন এরকম না যে আমি স্টেটকে প্রেফারেন্স দিয়েছি কোয়ালিটির উপর, জিনিসটা এরকম না, হুম। বাট মোস্ট অফ দ্য স্কুল আমি অ্যাপ্লিকেশন করেছি সাউথের দিকে। ও। সো ইয়া, ওইভাবে আমার প্রেফারেন্স ছিল যে হ্যাঁ ওয়েদার হতে একটু আমার জন্য মোটামুটি হুম। কমফোর্টেবল হলে ভালো। আমি জর্জিয়াতে আহ অ্যাপ্লিকেশন করলাম, ফ্লোরিডা হ্যাঁ, থেকে। আপনাকে একটা কোশ্চেন করতে চাই, যদি হচ্ছে এমন হতো যে আপনি মানে ভালো ওয়েদারের ওই সব জায়গায় হচ্ছে চান্স না পেয়ে মানে কোন একটা এক্সট্রিম ওয়েদারের ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার চান্স হতো, সেক্ষেত্রে আপনি কি ওখানে যেতেন নাকি যেতেন না মানে ওয়েদারের ক্ষেত্রে? ডেফিনেটলি যেতাম আমি, আই হ্যাভ লাইক আই ইনভেস্টেড এ লট অফ টাইম, রাইট? জি। আমি কেন যাব না? হুম। মানে যদি দেখা যায় যে হ্যাঁ, হ্যাঁ যেতাম অবশ্যই। আমি এরকম না যে আমি ইউনিভার্সিটি চুজ করেছি যে এরকম কখনো হয় না। হ্যাঁ, লরেন্ট ইউনিভার্সিটি, বাট প্রোগ্রাম আমার পছন্দ ছিল, আমার হুম। রিসার্চ পছন্দ ছিল, সবগুলো স্কুলের ক্ষেত্রে এরকম ছিল, হ্যাঁ সেফ স্কুল বাট আমি প্রোগ্রাম লাইক করি, যদি হয়ে যায় আমি এখানে যাব।
হ্যাঁ এরকম। কখনো এরকম না যে করার জন্য অ্যাপ্লিকেশন করেছি, যদি হয়ে যায় যাব না, এরকম কনফিউশন ছিল না কখনো। সো ওইভাবে চুজ করেছিলাম। হ্যাঁ, মানে একটা অ্যাপ্লিকেশন করার জন্য যে পরিমাণ ইফোর্ট দেওয়া লাগে, তো ওটা করা খুবই বোকামি যে ঠিক মতো না দেখে হ্যাঁ, শুধু অ্যাপ্লাই করার করে জন্য ফেলবো। করলাম না, এটা এটা তো হয় না। হ্যাঁ। হ্যাঁ। সো আমি অ্যাপ্লিকেশন করেছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামেও, বাট মেইনলি হচ্ছে যে কি যেটা বলবো যে প্রোটিন প্রোটিন বায়োকেমিস্ট্রি এবং হচ্ছে যে ইমিউনোলজি, এই ধরনের প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করেছিলাম। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন যেটা করব সেটা হচ্ছে যে প্রফেসর ইমেইলিং। প্রফেসর ইমেইলিংটা কিভাবে করেছিলে, এবং কোন প্রফেসরের কাজ তোমার পছন্দ সেটা তুমি কিভাবে সার্চ করে বের করেছিলে, এবং ইমেলগুলো কিভাবে লিখেছিলে, যে তোমার কি মনে হয় যে ইমেলগুলো এভাবে লিখলে ভালো রেসপন্স পাওয়া যায়, বা হচ্ছে এই যে টাইম লাইনটা, আমরা জানি প্রফেসর অনেক বিজি থাকে, তারা সবগুলো ইমেলে রেসপন্স করতে পারবে না। তো কিভাবে ওই ড্রাইভটা ধরে রাখা যায়? হুম, অবশ্যই। তো প্রফেসর ইমেইলের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে মানে যদি হচ্ছে ইউনিভার্সিটিতে আগে শর্টলিস্ট করা হয় বা সেগুলা মানে হচ্ছে একটা ওয়াইড শর্ট লিস্ট, যেমন হচ্ছে মানে নট লাইক যেগুলোই আমি অ্যাপ্লিকেশন করবো শুধু সেগুলোতে ইমেল করলাম, বা মানে হচ্ছে প্রথম দিকে একটু ওয়াইড শর্ট লিস্ট রাখা বেটার। মানে হচ্ছে ধরেন 20টা রাখলাম, কিন্তু সেখান থেকে হচ্ছে ইমেল করে আমি যেগুলো ভালো রেসপন্স পাচ্ছি, তো সেগুলোর উপর মডিফিকেশন করে হচ্ছে মানে ফাইনাল যে শর্ট লিস্ট সেটা করা আর কি। তো প্রথম দিকে হচ্ছে একটু মানে ইমেল এমনও হতে পারে যে 100টা ইমেল করে হচ্ছে 2-3টা রিপ্লাই পাওয়া। তো সেই ক্ষেত্রে হচ্ছে অপশন বেশি রাখতে হবে, এমন না যে আমি যেই কয়টা চাই সেই কয়টাই হচ্ছে 10টা জায়গায় আমি করতে চাই 10টাই আমি ইমেল করব। তো সেইগুলার হচ্ছে খুবই আর কি চান্স কমিয়ে দেয় যে ইমেলে রিপ্লাই পাওয়া। কারণ প্রফেসররা তো হচ্ছে খুব বিজি থাকে, ইউজুয়াল যেভাবে আপনি বললেন। এবং আরেকটা বিষয় মাথায় রাখা হচ্ছে উইকেন্ডে মানে আই আমি হচ্ছে ডিমোটিভেট করব উইকেন্ডে ইমেল করা প্রফেসরদের। কারণ এখানে হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা হচ্ছে বেশি মেনটেন করে ওরা সেক্ষেত্রে। এবং মানডে মর্নিংও আমি কিছুটা অ্যাভয়েড করেছি, কারণ হচ্ছে মানে উইকেন্ডে ইমেল না দেখার পর মানডে মর্নিং এ তাদের খুবই আর কি একটু প্রেশার থাকে, সেই জন্য হচ্ছে মানে করা যায় অবভিয়াসলি, এমন না যে করা যায় না, বাট আমি হচ্ছে একটু চেষ্টা করেছি যে টিউসডে বা ওয়েডনেসডে এরকম টাইমে হচ্ছে মানে মর্নিং 8টার দিকে বা এরকম সকালের দিকে হচ্ছে ইমেল গুলা করা, 7টা 8টা এরকম টাইমে। কারণ হচ্ছে মানে তাদের টাইম লাইন অনুযায়ী সেরকম করা, কারণ সকালে হচ্ছে মোটামুটি ইমেল চেক করে বেশি প্রফেসররা। তো সেই দিকে হচ্ছে একটু ফোকাস রাখা ট্রাই করেছি, এবং উইকেন্ড অবশ্যই অ্যাভয়েড করেছি পুরোপুরি। আর ইমেলের ক্ষেত্রে আমি বলবো যে আহ কিছুটা হচ্ছে মানে প্রথমে তো অবশ্যই সেই প্রফেসরের রিসার্চ সম্পর্কে জানতে হবে। মানে না জেনে আমি খালি লিখে দিলাম একটা জেনেরিক ইমেল যে আমি আপনার সাথে কাজ করতে চাই হ্যান ত্যান, সেটা সে অবশ্যই পরে প্রথমেই তো কেটে দিবে, মানে পড়বেও না ইভেন, মানে একটা দেখেই হচ্ছে বাদ দিয়ে দিবে তাই। তো অ্যাটলিস্ট প্রফেসরের রিসার্চ মানে প্রথমে হচ্ছে তার রিসার্চ সম্পর্কে বেসিক যেগুলো লেখা থাকে ইউনিভার্সিটি পোর্টালে বা তার ল্যাবের ওয়েব পেজে, সেগুলো হচ্ছে পড়া। এবং মানে রিসার্চ পেপারও তার হচ্ছে 2-1টা রিসার্চ পেপার যেগুলো হচ্ছে মানে অবভিয়াসলি পুরোপুরি বোঝা যাবে না, সেটা সম্ভব না, মানে তাদের তো অনেক হাই লেভেলের কাজ। বাট হচ্ছে অ্যাটলিস্ট মোটামুটি অ্যাবস্ট্রাক্ট পড়ে বা ডিসকাশন পড়ে যতটুকু একটু বোঝা যায় যে তারা কি নিয়ে আসলে কাজ করতেছে বা কি কি মেথড তারা ইউজ করতেছে কাজের ক্ষেত্রে, সেগুলোর সাথে আমার কি কি মিল আছে। মানে হচ্ছে এমনও হতে পারে যে আমার সেগুলো নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নাই কিন্তু আমার ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে হতে পারে। এবং এমন হতে পারে যে এক্সপিরিয়েন্স থাকলে সেটা তো আরো ভালো, যে আমি যেরকম কাজ করতেছি সেটা হচ্ছে সেটার সাথে কিছুটা ম্যাচ করতেছে মানে মেথড। ধরেন আমি কিউপিসিআর নিয়ে হচ্ছে কাজ করতেছি, মানে কিউপিসিআর ইউজ করে কিছু করতেছি, তো তারা হচ্ছে তাদের রিসার্চে একটা পর্যায়ে হচ্ছে সেটা ইউজ করতেছে। তো সেগুলো হচ্ছে কমন জিনিস খোঁজা প্রফেসরের সাথে। এমন হতে পারে কমন এক্সপিরিয়েন্স বা কমন ইন্টারেস্ট, দুইটাই হচ্ছে কাজে লাগানো যায়। এবং ইমেলের ক্ষেত্রে আমি বলবো ফরম্যাটে হচ্ছে আমি যেভাবে হচ্ছে করেছিলাম মানে লিস্ট আমি জানি না সেটা একদম কারেক্ট কিনা, বাট মানে প্রফেসরের রিসার্চ পেপার হচ্ছে 2-1টা পড়া এবং সেখান থেকে হচ্ছে কিছু আর কি বের কর, মানে হচ্ছে যেটা নিয়ে আমি হচ্ছে ইন্টারেস্ট খুঁজে পেয়েছি। মানে তাহলে সেটা যে মানে জেনারিক ইমেল থেকে একটু স্পেশালাইজ বানানো, যে আমি আসলেই হচ্ছে আপনার রিসার্চ সম্পর্কে ইন্টারেস্টেড এবং আমি হচ্ছে পড়েছি সেটা নিয়ে, সেটা আর কি তাকে বোঝানো। যে এমন না যে খুব বেশি বড় ইমেল লিখলে তার হচ্ছে দেখেই মনে করবে যে এত বড় ইমেল আর কে পড়বে। আবার হচ্ছে খুব বেশি শর্ট লিখলে মানে কিছু না লিখে রিসার্চ সম্পর্কে সেটাও ঠিক না। মানে মোটামুটি হচ্ছে একটা এভারেজ ওয়ার্ড লিমিট রেখে মানে প্রথমে হচ্ছে প্রফেসর রিসার্চ সম্পর্কে কিছুটা ডিসকাস করা, মানে ডিসকাস বলতে ধরেন 2 লাইন তার কোন পেপার থেকে বলা যে আপনার অমুক পেপারে হচ্ছে ওই বিষয়ে রিসার্চ করেছেন, আমি সেটা হচ্ছে
খুব ইন্টারেস্ট ফিল করতেছি বা আমার কাজের সাথে সেটা ম্যাচ করতেছে, আমিও হচ্ছে এরকম কাজ করতে চাই বা করতেছি এখন। তো ওই ফরম্যাটটা রেখে মানে প্রথমে হচ্ছে প্রফেসরের রিসার্চ একটু মানে ফোকাস দেওয়া যে আপনার হচ্ছে ওই ওই বিষয় আমার ভালো লেগেছে। তারপর হচ্ছে নিজের সম্পর্কেও কিছুটা বলা যে আমার রিসার্চ হচ্ছে এরকম, আমি হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্ট এরকম মানে করতেছি বা পড়তেছি। তো সেগুলো হচ্ছে ঠিক রেখে একটু মোটামুটি এভারেজ ওয়ার্ড লিমিটের মধ্যে ইমেল করলে আই থিঙ্ক বেটার সেটা। মানে বেশি বড় না বেশি ছোট না। আর প্রফেসরের রিসার্চে হচ্ছে প্রথমে কিছুটা ফোকাস রাখলে সে অ্যাটলিস্ট বুঝবে যে আমি হচ্ছে তার রিসার্চ সম্পর্কে পড়েছি, এমন না যে না পড়েই আমি ইমেল করে দিচ্ছি বা আমি আসলে ইন্টারেস্টেড সেটা বোঝানোর জন্য আর কি। এবং নিজের প্রোফাইল সম্পর্কেও কিছুটা আর কি বলা। এবং সাথে হচ্ছে ইমেইলে সিভি অ্যাটাচ করা, সেটা তো একটা বেসিক আর কি, মানে যাতে সে জানতে পারে সবকিছু। আর পাবলিকেশন যদি থাকে আপনার সেটা সম্পর্কেও হচ্ছে মানে বলতে পারেন, সেটা যদি রেলিভেন্ট হয় আর কি। তো ওই ফরম্যাট গুলা ইউজ করলে আই থিঙ্ক মানে এটা একটা প্রপার ইমেল হবে। মানে আমি রেসপন্স পেয়েছি অনেকগুলা, আবার অনেকগুলো পাইওনি। তো মানে কেউ আর কি জানে না যে কারেক্ট ফরম্যাট আসলে কোনটা। সেটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যতটা বুঝতে পারা যায় আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় যে ইমেইলে অবশ্যই সিভি মেনশন করে দেওয়া উচিত, কারণ প্রফেসর হুম। সিভি ছাড়া তো জানতে পারবে না যে হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি তোমার এক্সপিরিয়েন্স কতটুকু, তোমার রেজাল্ট কেমন, বা হচ্ছে তুমি কি কি অ্যাচিভমেন্টস আছে, এগুলো জানার জন্য সিভি ইজ দ্য বেস্ট অপশন। সো ডেফিনেটলি ইউ শুড অ্যাটাচ এ সিভি ওয়েন ইউ আর ইমেইলিং এ প্রফেসর। তো আহ, কথা যেটা হচ্ছে যে প্রফেসর খুঁজে বের করা যায়, এই প্রফেসরের কাজ আমি পছন্দ করি। সেটা কি হচ্ছে তুমি প্রোগ্রামে ঢুকে রিসার্চ একটি ফ্যাকাল্টিতে রিসার্চ করে জেনেছো, নাকি কোনো হচ্ছে লিঙ্কডইন বা হচ্ছে এই ধরনের সোশ্যাল সাইটে তারা কেউ একজন স্টুডেন্ট খুঁজছে সেখান থেকে পেয়েছিলে? হ্যাঁ, আমি সেগুলো হচ্ছে দেখেছি, বাট ওইরকম মানে আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে সেগুলো আর কি কমই পেয়েছি। মানে লিঙ্কডইন বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো দেয় আর কি, যে স্টুডেন্ট লাগবে বা এরকম, সেগুলো যদি ম্যাচ করে তো অবশ্যই সেগুলা হচ্ছে মোস্ট পটেনশিয়াল আর কি, যে যে তারা খুঁজতেছে অলরেডি স্টুডেন্ট। তো সেগুলোর উপরে ফোকাস করা উচিত অবশ্যই। বাট আমার ক্ষেত্রে হচ্ছে সেগুলা খুব একটা ম্যাচ করতো না আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে। আচ্ছা। তো আমি মোটামুটি হচ্ছে ওই ইউনিভার্সিটি থেকেই হচ্ছে রিসার্চ সম্পর্কে জেনে তারপর তাদের ল্যাব পেজ বা রিসার্চ গুগল স্কলার দেখে হচ্ছে পেপার গুলা দেখা বা তাদের ল্যাব পেজে হচ্ছে রিসার্চ সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়া যায় কি কি কাজ করতেছে বা এরকম। তো আমি হচ্ছে সেটাই আর কি ফলো করেছি। বাট অবশ্যই সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা খুব ভালোই পটেনশিয়াল, কারণ তারা হচ্ছে মানে ওপেন টু লাইক টেক স্টুডেন্টস। তো সেটা হচ্ছে মানে মোস্ট অপটিমাম যে আপনাকে নিবে বা হচ্ছে আপনার সম্পর্কে ইন্টারেস্ট বেশি শো করবে। কারণ আপনি 10টা প্রফেসরকে মেইল করবেন মানে হচ্ছে তাদের মধ্যে দুই একজন হচ্ছে নিতে চায়। বাট অনেকের ধরেন মানে এমন রেসপন্সও পেয়েছি যে মানে তোমার প্রোফাইল ভালো, নিতে চাই বাট হচ্ছে আমার সিট নাই বা হচ্ছে অনেক স্টুডেন্ট অলরেডি আমার ল্যাবে, তো আমি নেক্সট 2 ইয়ার কোনো স্টুডেন্টে নিব না, এরকম হচ্ছে লিখে অনেকে ইমেল করবে। তো সব রকম রেসপন্সই হচ্ছে আসতে পারে। তো সেটা দেখে অবশ্যই মানে ডিমোটিভেট হওয়া যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন এক একটা হচ্ছে নেগেটিভ রেসপন্স আসতে থাকে, ইভেন হচ্ছে অ্যাপ্লিকেশনের পরেও যখন অ্যাপ্লিকেশন ডিসিশন গুলো আর কি এক একটা আসতে থাকে, মানে আপনি 10টা জায়গায় অ্যাপ্লাই করলেন, দেখলেন যে আপনি মানে 8টাই হচ্ছে নেগেটিভ ডিসিশন পাইছেন, কিন্তু হচ্ছে মানে বাকি 2টা পজিটিভ আসতে পারে সেটার হোপ রাখা আর কি। মানে ওই সময় হতাশ হয়ে হওয়া যাবে না কাইন্ডা। মানে সেই হচ্ছে নিজের হোপটা ধরে রাখা, সেটা খুবই হ্যাঁ, ইম্পর্টেন্ট আই থিঙ্ক। যেহেতু আমার অপশনস আছে, যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমি ফার্স্ট তো রিজেকশনই পেয়েছিলাম একটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে। তারা 15 দিনের মধ্যে আমাকে রিজেকশন লেটার পাঠায়। তো ভাবলাম যে এত তাড়াতাড়ি রিজেকশন দিয়ে দিল, বাকিগুলোর কি হয় না হয়। আমি ভাবলাম যে না, বাকিগুলো দেখি, ওয়েট করে দেখি কি হয় না হয়। তো হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে তারা হচ্ছে অ্যাকচুয়ালি শর্টলিস্ট, মানে তারা ডিসিশন গুলা নট নেসেসারিলি যে অনেক দ্রুত জানায়, যাদেরকে অ্যাকসেপ্ট করেছে ওরা হয়তো লেট করেই জানায়, বাট যখন শর্টলিস্ট করে বাদ দিয়ে দেয় ওরা খুব দ্রুত জানিয়ে ফেলে। হুম। সো দ্যার ইজ হাই চান্স যদি কেউ হাই হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লিকেশন করে এবং শুরুতে যদি রিজেকশন চলে আসে, তখন হোপলেস হওয়া যাবে না, হুম। কারণ ইউ হ্যাভ আদার অপশনস এস ওয়েল। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। সো নেক্সট কোয়েশ্চেন আমি যেটা করবো যে তোমার রিসার্চ ইন্টারেস্টটা কিভাবে গ্রো করলো? সেটা কি হচ্ছে বায়োকেমিস্ট্রি রিসার্চ মানে কোর্স ওয়ার্কের মাধ্যমে, নাকি হচ্ছে তুমি মাস্টার্সে যখন জয়েন করেছো তখন যে ল্যাবে কাজ করেছো ওই ল্যাব থেকে গ্রো করেছে, এবং ইউ ওয়ান্টেড টু বি ইন দ্য সেম ফিল্ড, দ্যাটস ওয়াই ইউ আর অ্যাপ্লাইং টু দোজ রিসার্চ উম, এরিয়াস? আমি আসলে এখন যে
মানে টপিক নিয়ে রিসার্চ করছি সেটা আমার মাস্টার্স এর টপিক থেকে খুবই ডিফারেন্ট। আমি জানি তো এগুলা কাজ করে না, এগুলা কখনোই কাজ করে না, এটা ওয়ার্কআউট করে হ্যাঁ না। আমি মানে এখন জানি কাজ অবশ্যই সেটা করছি। আমার টার্গেট ছিল, কারণ মানে ওই রিসার্চ ইন্টারেস্ট আমার ছিল, ওইটা নিয়ে হচ্ছে কাজ করা, সেটাই টার্গেট ছিল। বাট তারপরে হচ্ছে মানে মানে আরো কিছু হচ্ছে টপিক যেগুলোতে আমি মানে কাজ করতে পারবো, মানে এমন না যে আমি খুবই ডিমোটিভেটেড বা ইন্টারেস্টেড না একদমই, সেগুলো হচ্ছে অ্যাপ্লাই করা যাবে না। মানে আমি খালি করার জন্য করলাম, পরে চান্স পেলাম, তারপর আসলাম, তখন আমার একদমই ভালো লাগে না, তো করাই যাবে না এরকম। কিন্তু মানে অ্যাটলিস্ট ধরেন, যেমন আমি মাস্টার্স রিসার্চ করেছি ক্যান্সার নিয়ে, কিন্তু হচ্ছে এখন আমি কাজ করছি হচ্ছে হরমোন নিয়ে। তো এটা ক্যান্সার থেকে হচ্ছে খুবই ডিফারেন্ট, একটা এবং ব্যাক আমরা করছি। হচ্ছে, জি, তো আর কি, মানে কিন্তু তারপরে হচ্ছে আমার এগুলো নিয়ে ইন্টারেস্ট আছে দেখে হচ্ছে আমি পটেনশিয়ালি অ্যাপ্লাই করেছিলাম যে ওকে, এটা হলো আমি করব, মানে হচ্ছে এটা নিয়ে আমার ইন্টারেস্ট আছে, এমন না যে আমার ক্যান্সার নিয়ে করতে হবে। বাট সেটা অবশ্যই টার্গেট ছিল যে দ্যাটস ভেরি মানে আমি ইম্পর্টেন্ট। যেটা, হ্যাঁ যেটা প্রাইম ইন্টারেস্ট ছিল সেটা নিয়ে অবশ্যই করার টার্গেট ছিল। বাট সবকিছু আর কি ব্যাটে বলে ম্যাচ করে না সবসময়। বাট তারপরও আর কি নিজের ইন্টারেস্টের মধ্যে করা সেটা হচ্ছে বেটার। মানে একদমই যেমন, এটা কাইন্ড বলা উচিত না, ল্যাব নিয়ে যেমন কাজ করতে আমার আগ্রহ একটু কম ছিল, যে আমার নিজেরও ওরকম কোনো আগ্রহ মানে নেই। ওরকম হচ্ছে অনেক প্রোফাইল যাই হোক, আমি পেয়েছি যে অনেক মানে ল্যাব স্টুডেন্ট খুঁজতেছে বাট প্ল্যান্ট নিয়ে কাজ করে আর কি। তো আমার যেহেতু ইন্টারেস্ট কম ছিল, আমি সেগুলো আর কি অ্যাভয়েড করেছি। তো কারোর ইন্টারেস্ট থাকলে অবভিয়াসলি করতে পারে, বাট সেটাই আর কি, নিজের ইন্টারেস্ট অ্যাটলিস্ট কিছু হলেও আর কি গুরুত্ব দেয়, এমন না যে আমি একটা স্পেসিফিক টপিকেই করতে চাই সেটাই খুঁজবো, ওইটাও করা উচিত না আমার, কারণ ওই স্পেসিফিক রিসার্চ পাওয়া এবং সবকিছু ম্যাচ করা খুবই ডিফিকাল্ট। বাট অ্যাটলিস্ট হচ্ছে কয়েকটা এরিয়া রাখা যে এগুলোতে আমি কাজ করতে পারবো বা এগুলোতে আমার ইন্টারেস্ট আছে। তো আপনি যেন কি কোশ্চেন করেছিলেন, আমি এক কথা থেকে আরেক কথা না চলে ঠিক গেলাম। আছে, না না, কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছি। হ্যাঁ, তো আমিও বলবো যে হ্যাঁ, কিছু ফ্লেক্সিবিলিটি রাখা উচিত। যেমন আমার একটা রিসার্চ ফিল্ড পছন্দ, আমি শুধু ওই ফিল্ডে সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলাম, হতেই পারে যে আমার কোনো জায়গায় হলো না। কিন্তু কিছু ফ্লেক্সিবিলিটি রাখা উচিত যে না, আমি এই ফিল্ডটাতে গেলে আমি হয়তো কাজ করতে পারবো। আমি হয়তো বা হরমোনে গেলে কাজ করতে পারবো, আমি হয়তো বা নিউরোসায়েন্সে গেলে কাজ করতে পারবো, আমি ইমিউনোলজিতে গেলে কাজ করতে পারবো, আমি যদি মেটাবলিজমে যাই আমি কাজ করতে পারবো, আমি জেনেটিক্সে গেলে কাজ করতে পারবো। কিন্তু আমি এই ফিল্ডে গেলে কাজ করতে পারবো না, তাইলে ওই ফিল্ডে আমার অ্যাপ্লিকেশন করার দরকার নেই। যেমন প্ল্যান্ট ওয়াজ এ ভেরি নো ফর মি, সো আমি কখনো অ্যাপ্লিকেশন করিনি। মানে কম্প্রোমাইজ করার দরকার নাই, বাট লিস্ট ইউ হ্যাভ টু বি ভেরি ওয়াইড ওপেন। সো আদার অপরচুনিটিস বা প্রোগ্রাম যদি থাকে সেগুলোকে করা উচিত। আরেকটা কথা বলবো যে অনেকের মধ্যে এরকম একটা আইডিয়া থাকে যে আমি শুধুমাত্র স্পেশালাইজড প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করবো, মানে ইমিউনোলজির যত প্রোগ্রাম আছে ওগুলোতে অ্যাপ্লিকেশন করবো। যেখানে শুধু ইমিউনোলজি নেয় বা যেখানে হচ্ছে ক্যান্সার বায়োলজি নেয় ওখানে শুধু অ্যাপ্লিকেশন করবো। কিন্তু কিছু প্রোগ্রাম আছে যেমন বায়োকেমিস্ট্রি, খুব জেনারেল প্রোগ্রাম, বা হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড জেনেটিক্স, দেখা যাবে ক্যান্সারের যে প্রফেসর কাজ করে সেও এখানে এফিলিয়েটেড আছে। জি। তো নট নেসেসারিলি, বাট এখানে হচ্ছে অনেক বেশি ওয়াইড এবং ওপেন, অনেক বেশি স্টুডেন্ট নেয় এবং দে আর নট ভেরি পিকি, সো ইউ হ্যাভ হায়ার চান্স টু গেট ইন। সো আমার মনে হয় যে এই ধরনের প্রোগ্রামে বেশি অ্যাপ্লিকেশন করা উচিত রেদার এবং দেন সেন্ট্রাল, হ্যাঁ, দো সিলেক্টিভ। সেন্ট্রাল অ্যাপ্লিকেশনে যেমন চান্স পাওয়ার পরে ল্যাব রোটেশন থাকে, তো তখন হচ্ছে একটা অপরচুনিটি থাকে, মানে যদি অন্য কোনো সেক্টরে হচ্ছে ইন্টারেস্ট করা যায় বা আমার এগুলো ভালো লাগতেছে, তো সেটাতে হচ্ছে সুইচ করা। তো অ্যাটলিস্ট হচ্ছে অপশন রাখা উচিত কিছুটা। হ্যাঁ, হাতে কিছুটা অপশন রাখা উচিত, কারণ সবসময় ব্যাটে বলে ম্যাচ করবে না, এটাই। আরেকটা কথা সেটা হচ্ছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা, প্রপারলি এস্টিমেটের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের হচ্ছে আলোচনার মেইন ফোকাসে থাকবে অ্যাকচুয়ালি আমি নিজেকে প্রপারলি এস্টিমেট করতে পারছি নাকি, আমি কি খুব বেশি হাই এস্টিমেট করে ফেললাম। কারণ কিছু, আমি অনেক মানে এক্সাম্পল জানি যে, নাম বলবো না কারণ, কিন্তু পরিচিত বা হচ্ছে সিনিয়র অনেকেই হচ্ছে যে আমি এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে চাই, আই এম ভেরি এম্বিশিয়াস, বা আই এম নট ভেরি এম্বিশিয়াস, আমি শুধু লো র্যাঙ্কে অ্যাপ্লিকেশন করবো, আমি শুধুমাত্র হাই র্যাঙ্কে অ্যাপ্লিকেশন করবো। কিন্তু দেখা যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে ডিডেন্ট গেট ইন, বা কোনো জায়গা থেকে কোনো কল আসে না, বা ইন্টারভিউতে গিয়ে হচ্ছে না। তো কি মনে হয় যে নিজেকে কিভাবে একটু ফ্লেক্সিবল রাখা উচিত? আহ সেটা মানে ওই তো মানে সব দিকে ব্যালেন্স করে আর কি শর্টলিস্ট করা আই থিঙ্ক হচ্ছে ইম্পর্টেন্ট, মানে নট যে হাই র্যাঙ্কেই ফোকাস করব বা একদম হচ্ছে লো র্যাঙ্কেই ফোকাস করব, মানে আমাকে দিয়ে এর বেশি হবে না, সেটাও ভাবা উচিত না। মানে পটেনশিয়াল হচ্ছে অলওয়েজ থাকে, যদি মিড র্যাঙ্কের হচ্ছে কোনো ইউনিভার্সিটি মানে মনে করেন যে আপনার প্রোফাইল থেকে হচ্ছে সেটা হাই, মানে মিড র্যাঙ্ক হলেও মানে আপনার প্রোফাইলের অনুযায়ী হাই,
বা তারা যদি হচ্ছে ওই রিসার্চ নিয়ে বা ওই ইন্টারেস্ট নিয়েই কোনো হচ্ছে স্টুডেন্ট খুঁজতেছে এবং সেটা যদি আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে যায়, তো মানে অনেক কিছু হতে পারে আর কি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এটা মানে অনেক ফ্যাক্টর হচ্ছে কাজ করে। তারপর গ্রাজুয়েট কমিটি অনেক কিছু চিন্তা করে হচ্ছে স্টুডেন্ট নেয়। এমন হতে পারে যে ইন্টারভিউ নিল আপনার থেকে হচ্ছে খুবই পটেনশিয়াল কেউ ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু আপনার সাথে হচ্ছে ম্যাচ করছে তার বেশি, মানে আপনার সাথে তার হচ্ছে কানেক্ট করা বা সবকিছু, মানে সেই প্রফেসর ভালো লাগতেছে বা সে নিতে চায়, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে নিয়ে নিবে, বা অন্য কেউ হচ্ছে হাই র্যাঙ্ক থাকা সত্ত্বেও বাদ করতে পারে আর কি। তো সব দিকে হচ্ছে ব্যালেন্স করে আই থিঙ্ক মানে application করা বেটার, কারণ হচ্ছে মানে মিড র্যাঙ্কে ফোকাস কিছু রাখা যায়, তারপর হচ্ছে লো র্যাঙ্ক হাই র্যাঙ্ক দুইটাই আর কি করা। হাই র্যাঙ্ক মানে হচ্ছে অপশন, কেউ যদি একদমই করতে না চায় নাও করতে পারে, বাট হচ্ছে মানে কিছু করাও যায় যদি হচ্ছে লেগে যায় কোনোভাবে, মানে সেটা হচ্ছে একটা হাই হোপ রাখা আর সেটাই। কি, এখন যদি কোনো হাই কারণে র্যাঙ্কের লেগে মধ্যে যায়। দেখা যাচ্ছে যে হাই র্যাঙ্কের মধ্যেও র্যাঙ্কিং আছে, যেমন হার্ভার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে মানে এর ওটা আবার বেশি মানে হাই আর কি। বেশি হাই। এখন এটা এস্টিমেট করতে হবে যে হাই র্যাঙ্ক বলতে আমি কি মিন করি বা আমি কি হ্যাঁ বুঝছি, সেটাই, মানে বুঝতে এক পারছি। একজনের র্যাঙ্ক ডিসাইড করতে পারে আর কি, মানে মিড র্যাঙ্ক অনেকে 50 থেকে 60 বা 70 হতে পারে, যেমন আমার অনেকে ক্ষেত্রে 80 থেকে আমি যেটা 90 এরকম। করেছিলাম, আমি হচ্ছে টপ 50-তে হাই র্যাঙ্ক ধরেছিলাম। এখন যেটাই হোক, 50-র পর থেকে আমি হচ্ছে হাই মিড র্যাঙ্ক ধরেছিলাম। জি। 100-র মধ্যে, 100-র বাইরে যেগুলো সেগুলোকে হচ্ছে হ্যাঁ মিড একশো র্যাঙ্ক নিচে ধরেছি। হচ্ছে একটু। এবং 150-র বাইরে, 150 না অ্যাকচুয়ালি, 180 বা হ্যাঁ 160-170-এর পরে যেগুলো, হুম এগুলোকে আমার জন্য আমার প্রোফাইল অনুযায়ী আমি লো র্যাঙ্ক ধরেছিলাম। হুম সো র্যাঙ্কিং করা এটা হচ্ছে যার যার প্রেফারেন্স, তার সিজিপিএ, জি তার জি। পটেনশিয়াল, তার হচ্ছে কি মানে বলবো, সিজি তারপর হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স, পাবলিকেশন সবকিছুই আর কি রিসার্চ ম্যাটার করে, এক্সপিরিয়েন্স পাবলিকেশন দেখে। একটা ফ্যাক্টর আর কি। ও আচ্ছা, নেক্সট কোয়েশ্চন এটাই করতে যাচ্ছিলাম যে তোমার কি মনে হয় যে পাবলিকেশন ইজ এ বিগ ফ্যাক্টর? মানে অবশ্যই একটা আহ ফ্যাক্টর। বিগ ফ্যাক্টর বলবো না, মানে অবশ্যই একটা ফ্যাক্টর, কারণ হচ্ছে আমি কিছু ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে রিজেকশনে স্পেসিফিক হচ্ছে বলে দিয়েছিল যে আমরা হচ্ছে এমন কোন স্টুডেন্ট খুঁজতেছি যার হচ্ছে মানে সিজি ভালো, অবশ্যই আল্লাহর রহমতে আমার সিজিও খারাপ না, বাট হচ্ছে পাবলিকেশন আছে এরকম চাচ্ছে আর কি, সেটা হচ্ছে স্পেসিফিক মেনশন করে দেওয়া। সেটা হচ্ছে ইভেন আমি ইমেল পাইছি রিজেকশন ইমেল। তো আমার যেহেতু পাবলিকেশন ছিল না, সেটার জন্য হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার মানে থাকলে সেটা হচ্ছে প্রোফাইল অনেক ভালো করতো, এবং সেজন্য হচ্ছে কিছুটা হলেও আমি সাফার করছি। তো মানে আমি হচ্ছে বলবো যে এটা অবশ্যই একটা বিগ ফ্যাক্টর না, যে এমন না যে অ্যাপ্লিকেশন না থাকলে হবেই না চান্স, কারণ আমি নিজে একটা এক্সাম্পল হয়েছে আমার আল্লাহর মধ্যে। কিন্তু হচ্ছে মানে পাবলিকেশন থাকা সেটা অবশ্যই মানে একটা বড় ফ্যাক্টর, মানে হচ্ছে একটা বড় প্লাস পয়েন্ট আর কি প্রোফাইলের ক্ষেত্রে। তাই বলে হচ্ছে এমন মানে যেন তেন পাবলিকেশন করার থেকে হচ্ছে সেটা আবার খারাপ, মানে হচ্ছে একটা খুবই বাজে জার্নালে কোনোভাবে একটা জার্নালে খালি দরকার নেই। পাবলিশ করে দিলাম, সেটা করার থেকে না করা আই থিঙ্ক বেটার। মানে মোটামুটি হচ্ছে Q1 Q2 বা এরকম জার্নালে যদি হচ্ছে পাবলিকেশন থাকে ফার্স্ট ভালো, থার্ড, ভালো পাবলিকেশন সেটা করা অবশ্যই উচিত, ভালোই। আদারওয়াইজ হচ্ছে হুম। কোন রকম পাবলিকেশন করে ফেললাম। হ্যাঁ মানে কোন আমি রকমে তেমন করলাম আর হয়ে গেল, সেটা আবার না, মানে তেমন ওরা তো কিছু করিনি, দেখবেই আমি হয়তো অবশ্যই। বা একটু ডেটা কালেকশন করেছি, মানে ইটস নট ভেরি সিগনিফিকেন্ট, আই ওয়াজ নট ভেরি সিগনিফিকেন্টলি ইনভলভড। তাহলে ওগুলো দেখানোর থেকে না দেখানোই বেটার। হুম। হ্যাঁ মানে যখন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে সেটা নিয়ে, তার অবশ্যই মানে কথার তারা মধ্যে এক্সপেক্ট করবে বুঝতে যে পারবে যে আপনি আপনার আসলে পাবলিকেশন যখন থাকবে, কিছু তারা করেছেন। এক্সপেক্ট করে যে আপনি আপনার পাবলিকেশন হ্যাঁ সম্পর্কে এ টু জি হ্যাঁ সবকিছু যা আছে জানেন। সব জানবেন আপনি। হুম। এবং আচ্ছা। সেখানে আটকালে সেটা বাজে ব্যবহার। হ্যাঁ। তো পরের যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে যে তুমি ডেফিনেটলি ইন্টারভিউ দিয়েছো, জি। তো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স গুলো কেমন ছিল? প্রফেসররা বা হচ্ছে যখন গ্রেড কমিটি স্টুডেন্টদেরকে ইন্টারভিউ কল করে, তারা কতদিন আগে হুম ইন্টারভিউ কল করে? টাইমিং এর বিষয়টাতে আবার আসছি। অ্যাপ্লিকেশন হুম মানে ইন্টারভিউ হওয়ার কতদিন আগে তারা হচ্ছে ইমেল করে যায় তোমাকে হচ্ছে আমরা ইন্টারভিউ নিতে চাচ্ছি, আমি থাকবো, আমার সাথে আমার একজন কলিগ থাকবে, হুম। এবং হচ্ছে এটা ওরা কি মেনশন করে দেয় যে ইন্টারভিউটা কেমন হবে, কত সময়ের হবে, তোমাকে কি কোনো কিছু প্রেজেন্ট করতে হবে, কোনো পাওয়ার পয়েন্ট কিংবা হচ্ছে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স, এবং হচ্ছে আহ এটার চান্স কতটুকু যে তুমি এসওপি তে যাদের নাম লিখেছো তারাই হচ্ছে ইন্টারভিউটা নিচ্ছে? হ্যাঁ তো এটা আসলে এক এক ইউনিভার্সিটিতে ভ্যারি করে আই থিঙ্ক, কারণ হচ্ছে মানে পার্ডুতে যেমন হচ্ছে আমি ইন্টারভিউ কল পাইছি হচ্ছে 1 সপ্তাহ আগে, মানে হচ্ছে 1 সপ্তাহ পরে ইন্টারভিউ ছিল আমার। তো আবার হচ্ছে আইও ইউনিভার্সিটিতে হচ্ছে ইন্টারভিউ কল বেশি, সেটা আবার একটু টাইম নিয়েছিল, মানে হচ্ছে মোটামুটি 2 উইকের বেশি ছিল তারা হচ্ছে যখন জানাইছে। তো আই থিঙ্ক এটা হচ্ছে এক এক ইউনিভার্সিটি ভ্যারি করে তারা কখন জানাচ্ছে, বাট এমন না যে আপনাকে আজকে জানাচ্ছে 2 দিন পর ইন্টারভিউ, না, এরকম হয় না আই থিঙ্ক কখনোই। মানে অ্যাটলিস্ট হচ্ছে মিনিমাম 1 উইক থাকে গ্যাপ। তো আমার এর বেশিও থাকতে পারে।
এবং এই ছবিতে আমি যাদেরকে মেনশন করেছি তারাই যে থাকবে ইন্টারভিউ বোর্ডে এটার কোনো গ্যারান্টি নাই। কারণ তারা থাকতে পারে, আবার হচ্ছে গেট কমিটিতে যারা আছে তারা অন্য কেউ প্রফেসর হতে পারে, তারাও থাকতে পারে। মানে এমন হতে পারে যে আপনি এই ছবিতে তিনজনকে মেনশন করেছেন, তাদের থেকে একজন হচ্ছে ইন্টারভিউতে থাকার জন্য মানে সেই সময় তার ম্যাচ করতেছে, সে থাকতেছে। বাট সেটা হচ্ছে এক্সপেকটেশন রাখা, মানে যে তারাই থাকবে তাদের সাথেই হচ্ছে ম্যাচ করবে এরকম হয় না আর কি টিপিক্যালি। মানে আমি যেমন হচ্ছে দুইটা ইন্টারভিউ দিয়েছিলাম, আবার সবসময় হচ্ছে ওরা বলেও দেয় না। মানে পার্ট টু তে যেমন হচ্ছে বলা ছিল যে এরকম হচ্ছে 1-to-1 সেশন হবে কয়েকটা, আবার ব্রেক থাকবে মাঝে, এরকম টাইপের ইন্টারভিউ। তো আবার হচ্ছে আইও ইউনিভার্সিটিতে খুব একটা বলে দেয়নি ওভাবে, মানে প্রেজেন্ট করতে হবে কিনা সেটা কিছুটা নিজেকে মানে টাইম দেখে এবং সবকিছু দেখে হচ্ছে ঠিক করতে হয় আই থিঙ্ক। মানে কিছু জায়গায় বলে দিলে অবভিয়াসলি বেটার যে হচ্ছে এই টাইপের হবে, বাট সব জায়গায় হচ্ছে বলেও দেয় না আর কি যে ক্লিয়ারলি যে ওরকমই হবে বা সামথিং। তারপর ইন্টারভিউতে হচ্ছে মোটামুটি মানে হচ্ছে নিজের প্রোফাইল সম্পর্কে জানতে চায় যে তোমার প্রোফাইল কেমন বা এই সেই। তারপর হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট কি কি, মানে হচ্ছে অনেক অড কোশ্চেনও করতে পারে। যেমন হচ্ছে মানে আপনার যে কোনো কথা থেকে ওরা একটা কোশ্চেন বের করতে পারে। যেমন হচ্ছে আমি বলেছিলাম যে ওইটা আমি হচ্ছে পাবলিকেশন লিখতেছি, মানে আমি মাস্টার্স এর থিসিসের উপরে যে রিসার্চ করেছি সেটা নিয়ে। তো তখন হচ্ছে আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার রাইটিং কেমন লাগে, মানে হচ্ছে রাইটিং নিয়ে তোমার কেমন এক্সপিরিয়েন্স, তুমি যেহেতু লিখতেছো ম্যানুস্ক্রিপ্ট। তো সেগুলো মানে যে কোনো বিষয় নিয়ে কোশ্চেন করতে পারে আই থিঙ্ক। তারপর হচ্ছে কি কি উইকনেস, তারপর কি কি স্ট্রং পয়েন্ট, সেগুলো তো অবভিয়াসলি খুবই কমন টপিক আই থিঙ্ক। তো ইন্টারভিউ আর কি অনেক রকমেরই হয় টিপিক্যালি। মানে 1-to-1 হতে পারে, আবার মাল্টিপল পার্সোনাল থাকতে পারে, দুই রকম ইন্টারভিউ হয়েছে। যেমন আমি এখন যে ইউনিভার্সিটি আছি সেটা মানে আমার সবথেকে কঠিন ইন্টারভিউ ছিল আর কি। মানে একটা হচ্ছে রুমে কাইন্ডা 4-5 জন বসে একসাথে হচ্ছে ইন্টারভিউ নিয়েছে, মানে এমন না যে এক একজনের জুম আলাদা বা টাইপ ওরকম। মানে সবাই একসাথে বসে আছে আর হচ্ছে আমার ইন্টারভিউ, এবং সেটা হচ্ছে দুইজন তো মানে এত কঠিন কঠিন কোশ্চেন করা, এটা আমার মনে হয়েছিল যে হবে না, বাট হয়েছে আর কি। আই থিঙ্ক মানে ওগুলা দিয়ে তারা হচ্ছে যাচাই করে যে কোন একটা ট্রিকি কোশ্চেন করলে মানে কিভাবে হচ্ছে রেসপন্স করতে পারে। যেমন হচ্ছে আমাকে কোশ্চেন করেছিল একজন যে মানে আমার হচ্ছে রিসার্চ এটা নিয়ে, তো আমি সেটা নিয়ে পেপার লিখতেছি, কিন্তু অন্য কোন সেক্টরের হচ্ছে মানুষ যেমন মাইক্রোবায়োলজির একজন, সে আমার ক্যান্সার নিয়ে এই পেপার কেন পড়তে যাবে, মানে তার তো এটা নিয়ে ইন্টারেস্ট নাই। তো এরকম হচ্ছে এক এক বিষয়ে মানে কোশ্চেন করে আপনাকে একটু নার্ভাস করে দেওয়া ট্রাই করতে পারে, এমন নাও হতে পারে। কারণ আইওতে আমি যেটা হচ্ছে দিয়েছিলাম ইন্টারভিউ, আইও স্টেট ইউনিভার্সিটিতে, তো ওইটা আবার খুবই ফ্রেন্ডলি ছিল। মানে হচ্ছে আমার এমন সুন্দর ভাবে ফ্রেন্ডলি ভাবে কথাবার্তা হয়েছে, সবকিছু মানে একটু ডিসকাশনের মতো, যে রিসার্চ নিয়ে ডিসকাশন করা, তারপর হচ্ছে পটেনশিয়াল নিয়ে বা হচ্ছে উইকনেস পয়েন্ট বা কি কি ভালো লাগে সবকিছু নিয়ে হচ্ছে ডিসকাস করা। মানে আমার হচ্ছে মনে হয়েছিল ইন্টারভিউ এত ভালো গেছে তাহলে তো হয়েই যাবে, হ্যাঁ, সবসময় আনফরচুনেটলি এটা হয় ওয়ার্ক আউট নাই। করে না, আই নো। তো ভেরি সেটাই আর কি, ডিফারেন্ট। মানে যে ইন্টারভিউ এর উপর ডিপেন্ড করে ডিসিশন অনেক সময় ক্যারি করে আর কি। ইন্টারভিউ অনেক সময় দেখা যায় যে খারাপ হলেও, মানে ইউ নেভার নো, হ্যাঁ, ফল হতেও সেটাই। পারে। কারণ ইউ নেভার নো যে বাকি যাদের ইন্টারভিউ নিয়েছে তারা তোমার চেয়ে বাজে দিতে পারে। হ্যাঁ সেটাই, মানে সবকিছু যাচাই করে আর কি হোপলেস হওয়া তারা। যাবে না। আই মিন, আমার ক্ষেত্রে বলি আমার এক্সপিরিয়েন্স। তো আমি ইন্টারভিউ দিয়েছি বেশ কয়েকটা স্কুলে। তো আমাকে মেইনলি যেটা ফোকাস করেছে যে, হ্যাঁ, ফার্স্টে তো হচ্ছে ফর্মাল ইন্ট্রোডাকশন থাকে, বাট ওগুলো আসলে ইন্টারভিউর ইভালুয়েশনের কোনো অংশ না। তারপর জিজ্ঞেস করে যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু চুজ দিস প্রোগ্রাম, ওয়াই ডিড ইউ চুজ দিস প্রোগ্রাম, ওয়াই ডিড ইউ চুজ দিস স্কুল। এসব কথা জিজ্ঞেস করে। তখন হচ্ছে আমার মনে হয় যে একটা খুব ভালো অ্যান্সার দিতে হবে। তখন আহ, যে অ্যান্সার গুলো আসলে অ্যাকচুয়ালি দেওয়া উচিত না, যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং খুব ভালো, মানে হ্যাঁ র্যাঙ্কিং এগুলো, দেখে আমি কেন অ্যাপ্লিকেশন করবো, ডাজন্ট মেক হ্যাঁ এনি। রিসার্চ ম্যাচ করলে সেটা আই থিঙ্ক গুড হ্যাঁ, পটেনশিয়াল। তো রিসার্চের কথা বলা যেতে পারে যে না, আমার ইউনিভার্সিটির রিসার্চ অনেক ভালো লেগেছে। শুধু ভালো লেগেছে বললেই হবে না, এটা তো সবাই বলবে যে হুম। আমার ইউনিভার্সিটির রিসার্চ ভালো লেগেছে। হ্যাঁ। স্পেসিফিকলি মেনশন করা উচিত যে আমার এই উইংটা অনেক ভালো লেগেছে, যে আমার স্ট্রাকচারাল বায়োলজি উইংটা পছন্দ হয়েছে, বা হুম। হচ্ছে আমার জেনেটিক্স যে উইংটা বা ফিজিক্যাল কেমিস্ট্রি উইংসটা আমার পছন্দ হয়েছে, এই অমুক প্রফেসরকে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে আমার জন্য খুবই ভালো, আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ করছে, এই জন্য আমি এই ইউনিভার্সিটিটাতে অ্যাপ্লিকেশন করতে চাই। হুম। তো আমি এটা বলি। তারপর জি। তারপরে আরেকটা কথা বলেছি, মানে এটা অ্যাকচুয়ালি আমি জানি না মেক সেন্স করে নাকি। আমি বলেছি যে আমার ওয়েদারের ব্যাপারে, মানে যেটা সত্যি সেটাই বলেছি, যে হুম। হুম। আমি প্রেফার করি যে একটু কমফোর্টেবল ওয়েদার। দ্যাটস ওয়াই তোমার ইউনিভার্সিটি ওয়েদার যে স্টেটে আছে আমার জন্য, আমার কাছে মনে হয়েছে যে টলারেবল। আই ক্যান, আমি তো এমন না যে আমি পিএইচডি শুধু করব, আমাকে তো থাকা লাগবে এখানে। হুম।
লাইফস্টাইল লিড করতে হবে। তো আমি বলেছি যে না, আমার সবকিছু মিলিয়ে মনে হয়েছে যে না, দ্যাটস এ ভেরি গুড প্লেস ফর মি। প্রোগ্রাম ভালো, ইউনিভার্সিটি ভালো, সবকিছু ম্যাচ করছে, তাই আমি অ্যাপ্লিকেশন করেছি। এবং হ্যাঁ, সব সময় যে ইন্টারভিউতে হচ্ছে একজনই থাকবে, দ্যাট ডাজন্ট নেসেসারি, দ্যাটস নট নেসেসারি। আমার ইন্টারভিউতে যেমন দুইজন ছিল, একটা ইন্টারভিউতে তিনজন ছিল। এবং ইন্টারভিউ যে এক স্টেজে হয় জিনিসটা তাও না। যেমন হ্যাঁ, এক আমি একটা স্টেজে হচ্ছে হতে পারে। 3বার ইন্টারভিউ দিয়েছি, হুম, হুম। তিনজন প্রফেসর আলাদা আলাদা ভাবে ইন্টারভিউ নিয়েছে তখন আমার। তো ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট কোয়েশ্চেন্স, অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে। হুম। তো নিজেকে ওইভাবে প্রিপেয়ার করা উচিত অ্যাকচুয়ালি, যে হ্যাঁ, হ্যাঁ, যে ইন্টারভিউ নিচ্ছে সে তো তোমার রিসার্চ ইন্টারেস্টের সাথে পরিচিত নাও হতে পারে। সে যদি মাইক্রোবায়োলজির হ্যাঁ। লোক হয়, তোমার ক্যান্সার বায়োলজি নিয়ে রিসার্চ, সে হয়তো তার পার্সপেক্টিভ থেকে ওইভাবে কোয়েশ্চেন করবে। হুম। তো তাকে বোঝানোর মতো হচ্ছে ইজিলি যাতে বলা যেতে পারে যে এই যে হুম। জিনিসগুলো, খুব বেশি কমপ্লিকেটেড করে বললে হচ্ছে সে নাও বুঝতে পারে। হ্যাঁ, অবশ্যই। এবং এসওপি তে হচ্ছে মানে র্যান্ডমলি নাম মেনশন করে, সেটা হচ্ছে একটা ফ্যাক্টর। মানে লিখার জন্য লিখলাম, কিন্তু হচ্ছে ইন্টারভিউ আগে পড়লাম না যে তারা আসলে কি নিয়ে এসেছে। মানে আমরা হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করলাম তখন না হয় আমি জানি, কিন্তু ইন্টারভিউ হচ্ছে 2 মাস পর হচ্ছে, আমি তখন মনে নাই যে আমার কি, কাকে লিখছি, সে কি রিসার্চ করে। সেগুলো হচ্ছে আগে মানে গ্রো থ্রু করে যাওয়া উচিত ইন্টারভিউ আগে। কারণ এমন হতে পারে যে এসওপি তে হচ্ছে কারো রিসার্চ নিয়ে হচ্ছে মানে বলতে পারে যে আপনি তাকে কেন লিখেছেন, মানে তার রিসার্চের প্রতি আপনার কি ইন্টারেস্ট। তখন যদি হচ্ছে আটকায় যান বা বলতে না পারেন, তো সেটা হচ্ছে একটা বাজে ব্যাপার আর কি। ইন্টারভিউয়ার যদি ওই পার্সনই হয়ে থাকে, সে তো আরো বেশি করে জানতে চাইবে যে ওয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন মাই হ্যাঁ, রিসার্চ। তখন যদি কিছু বলতে না পারেন, বা যদি বলতে না পারো, তাহলে তো খুবই সেটাই। প্রবলেম। হ্যাঁ, সবগুলো হচ্ছে মানে স্টাডি করে যাওয়া উচিত আর কি ইন্টারভিউ। হ্যাঁ, যাওয়া উচিত। কারণ হচ্ছে ইন্টারভিউতে সবাই খুব নার্ভাস থাকে অ্যাকচুয়ালি। হুম। মানে নর্মালি এত নার্ভাস থাকে না, মনে হয় যে এটা করবো এটা করবো, কিন্তু দেখা যায় যে ইন্টারভিউতে হ্যাঁ, বলা হয় না। ইন্টারভিউ দেওয়ার পর মনে হয় যে না, এই জিনিসটা বলা উচিত ছিল, এই জিনিসটা মিস করে ফেললাম। হ্যাঁ, এটা খুবই আগে থেকে কমন মানে। প্রিপারেশন নিয়ে আসা উচিত, একটু অ্যাটলিস্ট কিছু প্রিপারেশন রাখা উচিত। আচ্ছা, তো টাইমিং এর ব্যাপারে কথা বললাম, আমরা ইন্টারভিউর ব্যাপারে কথা বললাম, একটু হচ্ছে এসওপি সিভির ব্যাপারে একটু কথা বলতে চাই। যে মানে স্পেসিফিক্যালি যে মানে খুব বেশি ডিটেলস না, যে জানতে চাইবে যে এসওপির স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, এবং কিভাবে নিজের ইন্টারেস্টটা শো করা উচিত, কিভাবে হচ্ছে পুরো স্টোরিটাকে বিল্ড আপ করা উচিত, এবং কিভাবে স্টোরিটা এন্ডিং করা উচিত, যাতে গ্রেড কমিটি যখন এসওপিটা নিয়ে বসবে, ফ্রম ইওর এক্সপিরিয়েন্স, তারা যাতে পুরোটা গো থ্রু করে। আহ মানে প্রথম ফোকাস রাখা উচিত যে খুব বেশি জেনেরিক হওয়া যাবে না। মানে হচ্ছে একটা বেসিক ফরম্যাট ফলো তো অবশ্যই করতে হয়, বাট এমন না যে আমি হচ্ছে সবাই যা লিখে ওরকম গদবাঁধা টাইপের যাতে না হয়। বা খুব বেশি হচ্ছে আমার চাইল্ডহুড থেকে ইন্টারেস্ট ছিল, হতে পারে কারো চাইল্ডহুড থেকে না, ইন্টারেস্ট এটা থাকে হয় না কখনো অ্যাকচুয়ালি, বিষয়ে, কিসের ইন্টারেস্ট বাট বলো। হচ্ছে সেগুলো আর কি একটু অ্যাভয়েড করা বেটার। কারণ ওরা হচ্ছে পড়লে বুঝে যে এগুলো হচ্ছে মানে বানানো লেখা টাইপের, বা লিখার জন্য খালি লিখা। চাইল্ডহুড থেকে তো অ্যাকচুয়ালি কারো অবশ্যই। ইন্টারেস্ট হয় না যে সে সায়েন্টিস্ট হবে, হ্যাঁ, এগুলো সেটাই। না লিখাই বেটার। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে মাথায় রাখা, প্লাস হচ্ছে মানে এসওবিতে যাতে হচ্ছে একটা ফ্লো থাকে। মানে এমন না হচ্ছে র্যান্ডমলি আমি কিছু ইনফরমেশন দিলাম, আমার সিসিপি এত, আমি হ্যান্ড করছি ত্যান করছি এই সেই। মানে হচ্ছে আমি যেমন ফরম্যাট ফলো করেছিলাম যে প্রথম হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দেওয়া, মানে বেসিক ওখানে কিছুটা হচ্ছে ইন্টারেস্ট, মানে ওই প্রোগ্রামে আমার কেন ইন্টারেস্ট সেটা নিয়ে হচ্ছে হালকা একটু টাচ দেওয়া। তারপর হচ্ছে মানে আমার রিসার্চ নিয়ে হচ্ছে কিছুটা বলা, মানে হচ্ছে আমার মোটামুটি হচ্ছে ওভারঅল প্রোফাইল যে অমন জায়গা থেকে হচ্ছে, মানে খুব বেশি হচ্ছে সিজি বা হচ্ছে আহ যদি হচ্ছে অ্যাওয়ার্ড পাস করা সেসব থাকে, এগুলো হচ্ছে সিভিতে অলরেডি মেনশন থাকে। তো এগুলো নিয়ে এসওপি তে খুব এক্স্যাক্টলি। বেশি ডিসকাস করার থেকে হচ্ছে রিসার্চ একটু ফোকাস দেওয়া বেটার। মানে হচ্ছে আপনার কি কি রিসার্চ এক্সপিরিয়েন্স আছে মোটামুটি, মানে হচ্ছে একটা ওভারঅল দেওয়া, এমন না যে খুব বেশি লিখা ডিটেলসে যে মানে ওইটা নিয়ে এসওপি পুরা, সেটাও হচ্ছে ঠিক না আর কি, অ্যাপ্রোপ্রিয়েট না। তো হচ্ছে ওটা নিয়ে কিছুটা টাচ দেওয়া, প্লাস হচ্ছে অবশ্যই মানে ওই ইউনিভার্সিটিতে হচ্ছে, ও তারপর হচ্ছে আরেকটা কথা, যদি হচ্ছে মানে অনেক ইউনিভার্সিটি যেমন হচ্ছে এখানে টিএ নেয়, তো সেক্ষেত্রে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স যদি কোনো থাকে সেগুলোকে হচ্ছে ওরা একটু ইম্পর্টেন্স দেয় সেক্ষেত্রে। মানে এমন না যে বানায় কিছু একটা ভুগি চোখে লিখে দিলাম, বাট হচ্ছে মানে যদি হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স বেশিরভাগ মানুষেরই থাকে, কাইন্ডা টিউশন বা হচ্ছে ওগুলোকে একটু সাজিয়ে লিখা। মানে এমন না যে হচ্ছে আমি টিউশন করেছি পড়াচ্ছি, মানে ওদের ফরম্যাটে হচ্ছে আর একটু ভালোভাবে লেখা, যে হচ্ছে আমি হাই স্কুল স্টুডেন্টদের মানে পড়ানো সাহায্য করেছি বা কিছু একটা। মানে হচ্ছে নিজের ফরম্যাটটা কেমন ভাবে সাজানো যে ওইটা হচ্ছে তাদের মানে পড়ে একটা মনে হয় যে হ্যাঁ ভালো কিছু, বা হচ্ছে একটা স্টোরির মতো আগাচ্ছে টাইপের। তারপর হচ্ছে ওই তো এসওপি তে তারপর হচ্ছে ওদের প্রফেসরদের নাম মেনশন করা বা রিসার্চ নিয়ে মানে খুলে
শুধু হচ্ছে নাম বললাম যে আমি হচ্ছে অমুকের সাথে অমুকের সাথে অমুকের সাথে কাজ করতে চাই এই সেই, মানে তাদের হচ্ছে রিসার্চ নিয়েও হচ্ছে অ্যাটলিস্ট সামান্য কিছু মেনশন করা, যে আমি অ্যাটলিস্ট দেখেছি যে ওই প্রফেসর হচ্ছে ওই কাজ করে, মানে কিছুটা আপনার স্টাডি থাকলে সেটা আর কি বুঝতে পারে যে হ্যাঁ মানে র্যান্ডমলি লিখে দেয় নাই, বাট অ্যাটলিস্ট জানে যে কি লিখতেছে। তো সেগুলা হচ্ছে ফোকাস রাখা, এবং লাস্টে কনক্লুশনে অবশ্যই মানে প্রোগ্রাম সম্পর্কে আবার একটু ফোকাস করা। আই থিঙ্ক যে হচ্ছে অমুক এক্সপেক্ট গুলা হচ্ছে আমার খুবই ইন্টারেস্টিং লাগতেছে, বা আমার ক্যারিয়ারের জন্য সেটা হচ্ছে ভালো অপরচুনিটি, সেজন্য হচ্ছে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি বা এরকম। এটা মনে হয় মোটামুটি আর কি গুড ফরম্যাট আই থিঙ্ক। হ্যাঁ, এক একজনের হচ্ছে ভ্যারি করতে পারে অবশ্যই, পাবলিকেশন থাকলে সেটা নিয়ে হচ্ছে অবশ্যই কিছুটা বলা, মানে পাবলিকেশন খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অবশ্যই। মানে সবকিছু এমন ভাবে সাজাতে হবে যে যাতে মনে হয় না যে র্যান্ডমলি হচ্ছে কেন মানে এক একটা জিনিস লিখছে বা এরকম, মানে সে একটা ফ্লো এর মতো করে হচ্ছে রাখা, যাতে একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের কিছুটা হচ্ছে মানে রিলেশন থাকে বা এরকম করে হচ্ছে ফরম্যাট করা বেটার। হ্যাঁ, আমার মনে হয় যে ফ্লো থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা বললে যে প্রথম প্যারার সাথে যদি সেকেন্ড প্যারার একটা কানেকশন থাকে, সেকেন্ডের সাথে থার্ডের থাকে, এবং ওই কানেকশনটা যদি একদম শেষ পর্যন্ত যায়, বিকজ দ্যাটস ইউর লেটার অফ মোটিভেশন, তোমার মোটিভেশন পুরো লেটারের মধ্যে যাতে আহ পুরাটাতে ছড়ানো থাকে। আচ্ছা, তো মোটামুটি আমরা যা যা কোয়েশ্চেন ছিল সেগুলো আলোচনা করলাম, আমরা টাইমিং নিয়ে আলোচনা করলাম, প্রিপারেশন, আইএলটিএস, টোফেল। আচ্ছা, ওই স্ট্যান্ডার্ডাইজ টেস্ট সম্পর্কে একটু জানতে চাইবো তোমার থেকে, যে যেহেতু তুমি মাস্টার্সে থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করেছো, মাস্টার্সে থাকা অবস্থায় কি আইএলটিএস, টোফেল দিয়েছো? প্রিপারেশনটা কিভাবে জি। নিয়েছিলে, যেহেতু অনেক প্রেশার ছিল? প্রিপারেশন, হ্যাঁ আমি আসলে আইএলটিএস দিয়েছি তো আমার হচ্ছে প্রিপারেশন নিতে সত্যি বলতে অত বেশি টাইম লাগেনি, মানে মোটামুটি হচ্ছে 1 মাসের মতো প্রিপারেশন নিয়ে হচ্ছে আমি পরীক্ষা দিয়েছি, এবং কম্পিউটার বেস দিয়েছিলাম কারণ আমি সেটাতে হচ্ছে কমফোর্টেবল ছিলাম বেশি। তো যে যেটাতে আর কি কমফোর্টেবল, যদি কি পেপারে বেশি কমফোর্টেবল থাকে তো সেটা দিতে পারে। বাট হচ্ছে একটা সুবিধা, কারণ কম্পিউটার বেসে হচ্ছে রেজাল্ট আর কি তাড়াতাড়ি দিয়ে দেয়, তো কারোর যদি হচ্ছে মানে সেটা হচ্ছে একটু তাড়া থাকে যে তাড়াতাড়ি রেজাল্ট পেতে হবে, তো সেটার জন্য হচ্ছে ফোকাস রাখতে পারে। এবং আমি আসলে ওইভাবে কোনো হচ্ছে কোচিং বা কোথাও যে মক দেওয়া সেগুলো হচ্ছে দিইনি, যেহেতু কম্পিউটার বেস টেস্ট দিয়েছি, তো আমার মনে হচ্ছে অনলাইনে মক দেওয়াই আর কি বেটার। তো অনলাইনে আমি আসলে শুরু করেছিলাম প্রথমে মানে একদম প্রথমে যখন হচ্ছে মানে আমি জাস্ট বেসিক সম্পর্কে জানতাম যে এরকম মডিউল, বাট আমি হচ্ছে মানে পড়িও না কিছু করিনি। তো আমার নিজের প্রোফাইল আর কি কতটুকু স্ট্রং ইংলিশের ব্যাপারে বা এর ব্যাপারে, তো সেটা জানার জন্য আমি প্রথমেই হচ্ছে একটা মক দিয়েছিলাম অনলাইনে, মানে ফ্রি মক, যে দেখার জন্য যে আমি মানে কোন রকম স্টাডি ছাড়া আমার স্কোর কেমন আসে, যে আমি কতটুকু হচ্ছে কোপ আপ করতে পারি। তো সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি ছিল, মানে হচ্ছে আমার পয়েন্টটা বোঝা যে আমার স্ট্র্যাটেজি, কোথায় হ্যাঁ। কোথায় উইকনেস বা কোথায় কোথায় হচ্ছে সমস্যা। তারপরে হচ্ছে মানে আমার মনে হচ্ছে একটা বিষয় ইম্পর্টেন্ট, যে প্র্যাকটিস তো রেগুলার করতে হবে অবশ্যই, মানে অ্যাটলিস্ট রেগুলার না করতে পারলেও একদম ছেড়ে না দেওয়া, যে পুরোপুরি হচ্ছে ছেড়ে দিলাম কয়েকদিন করলাম তারপর আবার হাওয়া এরকম, মানে মোটামুটি হচ্ছে রেগুলারিটি মেনটেন করা ভালো। এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকে বুঝতে পারে না যে তাদের স্কোর ইমপ্রুভ হচ্ছে না কেন, মানে হচ্ছে বারবার মক দিচ্ছে তারপরও বারবার ভুল হচ্ছে। তো আই থিঙ্ক হচ্ছে নিজের ভুলগুলাকে খুঁজে বের করা এবং সেগুলা কেন হচ্ছে সেটা আর কি বের করা বেশি ইম্পর্টেন্ট। মানে আমি যেমন হচ্ছে আমার ওই ম্যাপ নিয়ে হচ্ছে প্রথম দিকে অনেক সমস্যা হতো, যে আমি বুঝতাম না যে কিভাবে কি বলতেছে বা ফাইন্ড আউট করা। তো হচ্ছে মানে আমি ইউটিউবে হচ্ছে অনেক চ্যানেল, ভালো ভালো চ্যানেল আছে, তো সেগুলো হচ্ছে ফলো করেছি কিছুটা, যে মানে কোনো হচ্ছে ট্রিক বা কিভাবে সলভ করতেছে তারা সেটাকে হচ্ছে ফোকাস রেখে আমি কিভাবে সলভ করতে পারি। তারপর লিসেনিং এ যেমন হচ্ছে লিসেনিং এ ভুলগুলো হচ্ছে বোঝা যায় যে ওই যে অডিও ট্রান্সক্রিপ্ট একটা থাকে, তো মানে অডিও ট্রান্সক্রিপ্ট হচ্ছে দেখে মানে কোন কোন জায়গায় আমার ভুল হয়েছে, সেটা আমার কেন ভুল হলো, আমি কি মানে শুনতে সমস্যা হচ্ছে নাকি মানে কি সমস্যা আমার। আমার মনে হয় সেটা আগে ফাইন্ড আউট করতে পারলে স্কোর হচ্ছে ইমপ্রুভ করা খুবই ইজি, কারণ নিজের ভুল অনেকেই ধরতে পারে না, মানে যে আমার আসলে কোথায় সমস্যা। এবং মানে সমস্যা বের করতে না পারলে সমাধান আপনি বের করতে পারবেন না, যে উইকনেস না বের করতে পারলে। তো সেগুলোর উপরে ফোকাস করে হচ্ছে প্র্যাকটিস করা উচিত। এবং আমি প্রথমে লিসনিং রিডিং ই হচ্ছে প্র্যাকটিস করেছিলাম, কারণ আমার মনে হচ্ছে ওগুলাতে নাম্বার উঠানো আর কি বেশি ইজি, বা হচ্ছে ইজি বলবো না, মানে হচ্ছে ওগুলাতে নাম্বার উঠে আর কি। মানে আপনি কম্পারেটিভলি যদি উঠে, সব, হ্যাঁ। হ্যাঁ মানে হচ্ছে আপনি যদি সব ঠিক দেন তো ওগুলা ঠিক আসার মানে ফুল নাম্বার পাওয়ার চান্স হাই। কিন্তু হচ্ছে রাইটিং এ যেমন হচ্ছে মানে যে হচ্ছে খাতা দেখতেছে বা সেটার উপরে কিছুটা ডিপেন্ড করে। মানে আমার বলবো যে রাইটিং এ মোটামুটি হচ্ছে ওভারঅল ফরম্যাট ঠিক রেখে মানে মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার দাঁড় করায় ফরম্যাট ঠিক রাখলে আই থিঙ্ক এভারেজ নাম্বার আসে, সবার ভ্যারি করতে পারে সেটা অবশ্যই।
মানে এবং হচ্ছে স্পিকিং এও অবশ্যই যে এক্সামিনারের উপরে অনেক ডিপেন্ড করে অনেক কিছু, যে কেমন হচ্ছে সে কিভাবে নিচ্ছে। তো আমার হিসেবে হচ্ছে লিসেনিং রিডিং আগে ফোকাস করেছিলাম আমি, কারণ আমার কাছে ওটাই মনে হচ্ছে যে ওটা যেহেতু একটা ভালো পয়েন্ট। তারপরে হচ্ছে আমি রাইটিং এবং স্পিকিং প্র্যাকটিস করেছি। তো কারোর যদি হচ্ছে বেশি মানে উইকনেস থাকে স্পিকিং এ বা রাইটিং এ, তো সেটা হচ্ছে সে আর কি ওইভাবে প্র্যাকটিস করতে পারে। এবং স্পিকিং এ হচ্ছে মানে কারোর সাথে প্র্যাকটিস করা অবশ্যই ভালো, অথবা হচ্ছে আয়নায় নিজেকে দেখে প্র্যাকটিস করা, বা এক একজনের এক এক স্ট্র্যাটেজি হতে পারে যে কিভাবে হচ্ছে মানে বেশি ভালোভাবে সে প্র্যাকটিস করতে পারে আর কি। তো এই তো এক এক রকম মানে ইংলিশ আগে থেকেই হচ্ছে কিছুটা ধরেন ইংলিশ বই যদি কেউ পড়তে পছন্দ করে বা মুভি টুভি দেখা সাবটাইটেল দিয়ে, সবকিছু হচ্ছে আগে আগে মানে কিভাবে তারা কথাগুলো বলতেছে বা হচ্ছে ওয়ার্ড গুলো আমি বুঝতে পারতেছি কিনা, এগুলো হচ্ছে মানে লিসেনিং এ যেমন হেল্প করে অনেক। তো আমার যেহেতু আগে থেকেই হচ্ছে এগুলো একটু অভ্যাস ছিল দেখে এই জন্য লিসেনিং এ আমার প্রবলেম কম হয়েছে। বাট রিডিং এ হচ্ছে যেমন আমি প্রথম থেকে প্যাসেজ ধরতেই পারতাম না যে কোথা থেকে কোশ্চেন করতেছে, মানে রিডিং এ লাস্টের প্যাসেজ গুলো এত কঠিন লাগতো যে কিছুতেই পারতেছি না। বাট আস্তে আস্তে হচ্ছে ওই যে বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে মানে মানে ওগুলো হচ্ছে আমি ফোকাস করছি যে কোথায় আমার ভুলগুলো হচ্ছে এবং তারা সেগুলো কিভাবে সলভ করতেছে, মানে আমার কেন ভুল হচ্ছে। তো সেগুলো হচ্ছে আস্তে আস্তে আর কি ফোকাস রেখে প্র্যাকটিস করতে থাকা, এবং আই থিঙ্ক সেক্ষেত্রে স্কোর ইমপ্রুভ হবে আর কি। এবং ক্যামব্রিজের বইয়ের বাইরে আমি তেমন কোথাও হচ্ছে প্র্যাকটিস করিনি, মানে অনলাইনে মক দিয়েছি অবভিয়াসলি কয়েকটা ওয়েবসাইটে। বাট এছাড়া হচ্ছে আমি ক্যামব্রিজের বইগুলোতেই হচ্ছে ফোকাস করেছি, মানে 11 থেকে 18 সামথিং ছিল তখন। তো সেগুলো হচ্ছে সবগুলো সলভ করা আর কি। এবং সেগুলোর অ্যান্সার শিট দেখা বা মানে নিজে নিজে হচ্ছে প্র্যাকটিস করার পর অ্যান্সারের সাথে মিলানো এবং ভুলটা বের করা আর কি। সেটা আর কি আই থিঙ্ক আমার স্ট্র্যাটেজি ছিল, সবার হচ্ছে এটা না হতে পারে, বাট গুড ওয়ান। হ্যাঁ, আমি আমার কথা বলবো যে হ্যাঁ, আমি এগ্রি করছি যে অ্যাকচুয়ালি যে রিডিং এবং হচ্ছে লিসেনিংটা কম্পারেটিভলি ইজিয়ার আমাদের জন্য। কারণ হচ্ছে আমরা যদি রিডিং গো থ্রু করি, লিসেনিং রাইটিং অ্যাকচুয়ালি ইউ ক্যান নট প্রেডিক্ট, কারণ এটা ডিপেন্ড করে এক্সামিনারের উপর। আর স্পিকিং তো হচ্ছে লিস্ট আমরা জানি যে স্পিকিং তো অ্যাকচুয়ালি এরকম না যে 1-2 মাসের মধ্যে আমি খুব হ্যাঁ ড্রাস্টিক হ্যাঁ। ইমপ্রুভ করে ফেললাম। যে স্পিকিং এতদিন পড়াশোনা করে এসেছি, এতদিন আমরা হচ্ছে ইংলিশ বই পড়েছি, নিউজ পেপার পড়েছি, বা হচ্ছে মুভি দেখেছি, সিরিজ দেখেছি সাবটাইটেল ছাড়া, বা যাদের এই ধরনের অভ্যাস আছে দে নো বেটার যে আমি আমার স্পিকিং লেভেলটা অ্যাকচুয়ালি কেমন আছে। এটা জানার পরে দেন ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ বেটার। বাট স্পিকিং আমি বলবো যে হ্যাঁ, সবাই মোরলেস জানে যে তার মানে এই এই হ্যাঁ মুহূর্তে সে কতটুকু হচ্ছে কমফোর্টেবল, তো ওইভাবে প্রিপারেশন নেওয়া যায়। বাট রিডিং অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি বলবো যে আমি মনে করছিলাম আমি রিডিং অ্যাকচুয়ালি ভালো, বাট অ্যাকচুয়ালি না, এত ভালো ছিলাম না। আমি যখন আইএলটিএস প্রিপারেশন শুরু করলাম দেখলাম যে রিডিং এত ইজি না, খুবই কঠিন। কারণ এখানে হুম, কন্টেক্সচুয়াল কথাবার্তা থাকে এবং এগুলোকে ধরতে হয়। হ্যাঁ। আমার মনে হয় যে আমি মিস করে যাচ্ছি, বাট খুঁজে পাচ্ছি না কোথাও। তো খুবই তারপর ওই যে ট্রু ফলস ডট গিভেন ওগুলা খুবই একটু কনফিউজিং ট্রু লাগতে ফলস পারে নট প্রথম গিভেন, প্রথম, হ্যাঁ, যে মনে হয় যে আর নট মানে গিভেনটা ট্রু খুব, ফলসে আমরা সবসময় মানে ট্রু ফলসে অভ্যস্ত দেখে মানে ট্রু না হলে ফলস যে কোনো একটা দিয়ে দিই, বাট নট গিভেনও যে নট একটা গিভেন, অপশন সেটা হচ্ছে প্রথম দিকে একটু কনফিউশন লাগতে পারে। হ্যাঁ সেটাই। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার বলেও দেয় যে একটা বেশি অ্যান্সার, এক হুম, অ্যান্সার দুইবারও হতে পারে। হ্যাঁ। এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর কথা বলবো সেটা হচ্ছে যে লিসেনিং এর ক্ষেত্রে আমরা যেহেতু হুম, ইংলিশ পরীক্ষা দিচ্ছি, ইংলিশ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট আছে। যেমন হুম, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, তারপরে হুম, হচ্ছে আফ্রিকা না, অন্যগুলা থাকে না, অস্ট্রেলিয়ান, ব্রিটিশ, ইউএস অ্যাকসেন্ট তো ডিফারেন্ট। হুম। যেমন হচ্ছে হ্যাঁ, তারপর ওই যে মানে হচ্ছে একজন লোক যেভাবে কথা বলতেছে বা এর পরের পার্ট একটা মহিলা কথা বলতেছে, মানে হ্যাঁ, এরকম হঠাৎ করে ডিফারেন্ট কথা ডিফারেন্ট বলে টাইপের তো দেখা থাকতে যাচ্ছে পারে যে ভয়েস। অ্যাকসেন্ট ডিফারেন্ট এরকমও থাকে। আবার হুম, এরকম হতে পারে যে আমরা হচ্ছে আমাদের তো ব্রিটিশ ইংলিশ পড়া অভ্যাস, তো হুম, আমরা হচ্ছে ধরো 20,000, 20,000 না, 2200, 500, হ্যাঁ। 22,500, এটা হচ্ছে আমেরিকান ইংলিশে কিভাবে বলবে? 2,500 এভাবে বলবে। বা হচ্ছে হ্যাঁ অনেক কিছু। হ্যাঁ, এটা তখন হঠাৎ করে মাথার মধ্যে আসে না যে কি বলবো। তারপরে বলছে যে 7,500, ওরা বলবে 7,500, হুম। বলবো না যে 700, 7,500, 7,500। এভাবে বলবো না। তারপরে হ্যাঁ। হচ্ছে আমরা জেড পড়তেছি, ওরা জি বলবে। তখন হুম, আবার হচ্ছে যে জি, ওই যেটা হচ্ছে গোটের জি, এটাকে আবার দিলে হবে না, হুম। একটা নাম্বার বলবে যে গাড়ির নাম্বার হচ্ছে জি, এরকম। হ্যাঁ তারপর জিরোকে ও বলবে। তো এই ধরনের বেশ কিছু ফ্যাক্টর আছে যে এগুলা হ্যাঁ, অনেকে আই থিঙ্ক এগুলো মানে বারবার প্র্যাকটিস করতে করতে ধরেন এগুলা ধরতে পারা বেশি প্র্যাকটিস ইজি করতে হবে যে। অ্যাকচুয়ালি। হ্যাঁ
তারপরে এবং হচ্ছে লিসেনিং এর ইউনিট তো একটা ডিফারেন্ট সমস্যা থাকে। হয় যে ওই যে অ্যাটেনশন ধরে রাখা, মানে ওই 40 মিনিট ডিফারেন্ট। পুরোপুরি অ্যাটেনশন রাখা, এটাও অনেকের আর কি সমস্যা হয় কাইন্ড অফ। হ্যাঁ বা কারণ ওটা লিসেনিং এর পুরাটাই হচ্ছে অ্যাটেনশনের উপর আই থিঙ্ক। অ্যাটেনশন দিতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় যে আমরা মোটামুটি সবগুলো আহ, যে কোয়েরি গুলো ছিল ওগুলো আমরা কভার করতে পেরেছি। এখন হচ্ছে শেষ করে দিব আমরা। বাট শেষ করার আগে হচ্ছে জানতে চাইবো যে ওভারঅল যারা হচ্ছে, এখন তো ডেডলাইন চলেই আসছে, এখন নভেম্বরের প্রায় শেষের হ্যাঁ দিকে, এখন তো হয়তো শেষ। অনেকেই তো সাবমিট এখন করছে। যারা জি হয়তো জি। লাস্ট স্টেজে আছে খুব তাড়াতাড়ি সাবমিট করে দেবে, ডিসেম্বরে এসে পড়ছে। তো কি মনে হয় তাদেরকে কি হচ্ছে অ্যাডভাইস তোমার দিক থেকে, ফ্রম ইউর এক্সপিরিয়েন্স, কি উম, বলতে চাও? এখন তো ধরেন অলমোস্ট অ্যাডমিশন সিজন শেষ, মানে হচ্ছে অ্যাপ্লিকেশন টাইম প্রায় হচ্ছে শেষ। সেক্ষেত্রে কেউ হুড়াহুড়ি করে, মানে সাবমিট তো এখন করতে হবে লাস্ট টাইমে, বাট হুড়াহুড়ি করে কিছু মিস করা বা হচ্ছে ভুল ইমেল, মানে লর হচ্ছে ভুল ইমেল দেওয়া বা উল্টোপাল্টা কিছু করা, সেগুলো আর কি করা যাবে না। মানে প্রেশার অবশ্যই অনেক বেশি এখন যারা সাবমিট করতেছে, বাট আর কি তাও মোটামুটি ঠিক রেখে হচ্ছে শেষ করা। তারপর লাস্ট টাইমে একটা সমস্যা হতে পারে সাবমিট করলে, সেটা হচ্ছে রিকমেন্ডেশনের জন্য। কারণ লাস্ট টাইমে প্রফেসর হচ্ছে, আমিও যেমন কয়েকটা আর কি একটা বা দুইটা এরকম লাস্ট 2-1 দিন আগে করেছি, সেটার জন্য ইভেন আমার সুপারভাইজাররা হচ্ছে আমাকে ঝাড়ি দিয়েছিল যে কি মনে করো তুমি এরকম লাস্ট টাইমে দিলে, আমার নাকি বসে আছে দেওয়ার জন্য। তো হতেই পারে এরকম, বাট সেটা হচ্ছে মানে আপনার ঠেকা তো আপনাকে আদায় করে নিতে হবে। করতে হবে, তারপর যে হ্যাঁ, তাই করতে ইমেল হবে। করা বা হচ্ছে কল করা যে প্লিজ এটা হচ্ছে সাবমিট করা, এরকম ডেডলাইন আছে তো করতে হবে এটাই। তো ওই টাইমটা একটু আর কি প্রফেসরদের থেকে ইমেল, মানে রিকমেন্ডেশনটা নেওয়া, সেটা হচ্ছে একটা মানে রেসপন্সিবিলিটি যে তারা ঠিকভাবে দিচ্ছে কিনা বা সাবমিট হচ্ছে কিনা ঠিক মতো। মানে এমন হতে পারে যে সে তার লিঙ্ক কাজ করছে না বা কিছু, অনেক কিছু হতে পারে, তো সেগুলো হচ্ছে মোটামুটি মেনটেন করা। এবং অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাওয়ার পরে আর কি ধরেন ডিসিশন টাইমের আগ পর্যন্ত একটু মানে পেশেন্স থাকা ছাড়া আর কোনো উপায় নেই। যে ধৈর্য ধরে থাকা যে কি আসবে বা সামথিং। বা ওই যে আপনি যেমন বললেন কিছু হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে মানে আর্লি রিজেকশন আসতেও পারে, তো চলে সেটাতে হচ্ছে আসতে পারে। ডিমোটিভেট না হওয়া আর কি। যে আরো তো হচ্ছে অপশন আছে, এবং এমন হতে পারে যে 10টা থেকে 9টা রিজেকশন আসার পরও একটা ভালো এটা চলে জায়গায় আসবে। হয়েও যেতে পারে। তো মানে ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্স তো। You never know. মানে সেটাই আর কি। প্লাস হচ্ছে আরেকটা কথা বলবো যে যারা অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট করে দিয়েছে বা হয়তো ডিসেম্বর 1 করে দিবে, তো এরপরের টাইমটা অ্যাকচুয়ালি খুবই স্ট্রেসফুল। মানে এটা আমরা চাইলেও হয়তো বা অ্যাভয়েড করতে পারবো না, বাট যেটা আমরা করতে পারি যে পেশেন্স থাকা, মানে পেশেন্ট থাকা। যে অনেক সময় দেখা যায় যে অনেকে এপ্রিলে গিয়ে হচ্ছে অফার লেটার পায়। কারণ হ্যাঁ কেন বলছি, কারণ হচ্ছে তাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হয়। এপ্রিল 15 নামে একটা রেগুলেশন আছে, রেগুলেশন না, হ্যাঁ হ্যাঁ এপ্রিল 15 কিছু একটা আছে। হ্যাঁ ডেডলাইন। লাস্ট মোমেন্টে তারা হচ্ছে ডিক্লাইন করে দেয় যে না, আমি বেটার অফার পেয়েছি, আমি অন্য একটা ইউনিভার্সিটিতে চলে যাব। তখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ ওয়েটিং লিস্ট থেকে ধরে টান দেয় একদম লাস্টে গিয়ে। সেটা এপ্রিল-মে পর্যন্ত হতে পারে। তো আমার মনে হয় যে যখন কোনো ইউনিভার্সিটি থেকে রিজেকশন আসবে, আরো যদি হাতে অপশন থাকে 2-3টা, যখন পর্যন্ত কোনো রিজেকশন ইমেল আসবে না, আমার মনে হয় যে একটু পেশেন্স থেকে একটু হোপফুল হওয়া উচিত। কারণ আসতেই পারে শেষ মুহূর্তে। হুম। বা আবার হচ্ছে অফার যদি একটা পেয়ে যান, সাথে সাথে অ্যাকসেপ্ট না করে মানে অ্যাটলিস্ট দেখা যে অন্য আরো ভালো অফার আপনি পেতে পারেন, তো সেগুলো অফকোর্স, হচ্ছে। আই মিন ইউ শুড টেক সাম টাইম। হুম। কারণ হ্যাঁ এপ্রিল 15 পর্যন্ত সবগুলো ইউনিভার্সিটি টাইম দেয় যে এপ্রিল হ্যাঁ হ্যাঁ 15 মধ্যে তুমি আমাদেরকে জানাও। হ্যাঁ 15 মধ্যে জানাতে হবে। ধরো আমি অফার লেটার পাওয়ার পরে আমি প্রায় 1.5 মাস ওয়েট করেছি অফার লেটার অ্যাকসেপ্ট করার জন্য। ইভেন আমি অন্য একটা ইউনিভার্সিটির অফার লেটার অ্যাকসেপ্ট করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি হয়তো বা, এটা আমার নিজের ভুল, আমি হয়তো বা আর কোনো জায়গা থেকে অফার পাবো না, কিন্তু আমি অফার পেয়েছিলাম এবং পরে আমার কাছে বেটার অফার মনে হয়েছিল। আমি পরে হচ্ছে যে ইভেন এটাও করা যায়, মানে জিনিসটা এরকম না যে করা যায় না। মানে ইন্টারভিউ, ইন্টারভিউ না মানে ভিসা ইন্টারভিউ দেওয়ার আগ পর্যন্ত সবকিছু চেঞ্জ করা যায়। সিভি হ্যাঁ সাইডে হ্যাঁ চেঞ্জ করা যায়, তারপরে ইউনিভার্সিটির অফার ডিক্লাইন করা যায়। ইভেন হ্যাঁ ইন্টারভিউ নেওয়ার পরেও ফিজিক্যালি ইন্টারভিউ, ভিসা ইন্টারভিউ না দেওয়া পর্যন্ত চেঞ্জ করা যায়। পোর্টালে হচ্ছে সবই হুম আপডেট করা যায়। তো এগুলো নিয়ে আমার মনে হয় যে খুব বেশি বদার হওয়ার কিছু নাই। তো হুম টাইম দেখা যেহেতু এপ্রিল 15 পর্যন্ত আছে, এপ্রিল 15 পর্যন্ত সবার একটু পেশেন্স থাকা উচিত। হুম। নিউজ হলে তো আসবেই। আর যদি হ্যাঁ না, এই স্পেসটা সবারই কাজ করবে আর কি। যদি না আসে, তো আমার মনে হয় যে নেক্সট টাইম যে যদি অ্যাপ্লাই করার মতো ড্রাইভ থাকে, তাহলে ফাইন্ড আউট করা উচিত যে এই বছর আমি যে হুম অ্যাপ্লিকেশন করলাম আমার কি কি ভুল আছে, আমি কি তাড়াহুড়ো করেছি, জি জি। যে আমার হচ্ছে এসওপি সিভি এগুলো আমি ঠিকঠাক মতো রিভিউ করিনি, বা আমি হুম প্রফেসরকে ইমেল করার সময় যথেষ্ট অ্যাটেন্টিভ ছিলাম না।
বা ইন্টারভিউটা আমার ভালো হয়নি, আমার ইন্টারভিউটা এইভাবে দেওয়া উচিত ছিল, যাতে নেক্সট অ্যাপ্লিকেশনের সময় এই ধরনের ভুলগুলো না হয়। হুম, অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ কাশফিয়া, থাকার জন্য। আপনাকে। অনেক ইম্পর্টেন্ট কথা বললাম আমরা। তো ধন্যবাদ সবাইকে। আমরা হুম। আমাদের এই পডকাস্টটা আজকের মতো শেষ করে দিচ্ছি। পরবর্তীতে কোনো একটা পডকাস্ট নিয়ে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংকস গিভিং এর শুভেচ্ছা সবাইকে। সবাই এখন ব্রেকে আছেন, আশা করি আপনাদের ব্রেক এনজয় করবেন। আবার কয়েকদিন পরে শুরু হয়ে যাবে উইকডেজ, আমরা সবাই ব্যস্ত হয়ে যাবো। ততদিন পর্যন্ত সবাইকে শুভেচ্ছা। ঠিক। ওকে, বাই। রাম। ওকে।